পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি আলো দেখার আশা পররাষ্ট্রমন্ত্রীর। চীন সফরেও মহাপরিকল্পনা নিয়ে হবে আলোচনা, ভারত থেকে পোষণ হলে ব্যবস্থা। হাম উপসর্গে আরো 6 শিশুর মৃত্যু, নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি খতিয়ে দেখবে সরকার। ফের ডুবছে হাওরের ধান, দিশেহারা কৃষক। চলতি মাসে নিম্নচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি, বড় ধরনের বন্যার শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। 22 দিন ধরে বন্ধ রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সৌদি থেকে আনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েলবাহী জাহাজ এখন কুতুবদিয়ায় 7 মে ফের চালুর আশা। এবং টাকা দিলেই নিশ্চিত সরকারি চাকরি, প্রক্সি পরীক্ষা ও ইলেকট্রনিক ডিভাইসে প্রতারণার ফাঁদ। জনপ্রতি 5 থেকে 20 লাখ টাকায় চুক্তি, মূল হোতাদের ধরতে মাঠে পুলিশ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ভারতের পশ্চিমবঙ্গে ভূমিধস জয়ের পর সরকার গঠন করছে বিজেপি। 9 মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শুভেন্দু অধিকারী। আসন চুরির অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন পরবর্তী সহিংসতায় এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে। অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। হাওড়ায় এক বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বীরভূমের এক তৃণমূল কর্মীকেও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এবারে নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে গেরুয়া শিবির। নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম সামনে আসছে, যদিও আলোচনায় থাকাদের মধ্যে রয়েছেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত। তবে মোদি অমিত শাহ শেষ পর্যন্ত কাকে চেয়ারে বসান তা দেখতে অপেক্ষা করতে হবে 9 মে পর্যন্ত। সেদিনই হবে রাজ্য সরকারের শপথ গ্রহণ। ये जीत बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का जीत है। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মেয়াদ শেষ 7 মে। এর আগে যে কোনো সময় পদত্যাগ করতে হবে। যদিও ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তৃণমূল নেত্রী। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট শক্তিশালী করারও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি বাস্তবায়ন নিয়ে আশার আলো দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী আরও বলেন, অন্য দেশের তুলনায় কম শর্ত মেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তার পানি বণ্টন চুক্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধার মুখে 1.5 দশক ধরে ঝুলে আছে বিষয়টি। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন। দীর্ঘদিন পর ক্ষমতা হারিয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। শাসনভার পেতে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। ক্ষমতার এই পালাবদলে আবারও আলোচনায় তিস্তা চুক্তি প্রসঙ্গ। মঙ্গলবার দুপুরে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীন সফরে যাওয়ার আগে তিনি জানান, বেইজিং এর সঙ্গেও গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে তিস্তা পাড়ের মানুষের একটা বড় ধরনের ইকোলজিক্যাল বিপর্যয়ের মধ্যে তারা আছে। ইটস দ্য ম্যাটার অফ দ্যার ইকোনমিক সিকিউরিটি। আমরা যেভাবে পারি, যে কয়টা উপায় আছে সবগুলো উপায় আমরা এক্সপ্লোর করবো, যেটা সর্বোত্তম সেটাই আমরা নেব। এইখানে সবচাইতে বড় আপনার বিচার্য বিষয় হচ্ছে আমাদের মানুষের ইন্টারেস্ট, বাংলাদেশ ফার্স্ট।
ভারত থেকে সম্ভাব্য পুশিন পরিস্থিতি নিয়ে ঢাকা সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। আপনারা দেখেছেন আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি, সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা নেওয়া আমরা নেব। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, অন্য দেশগুলোর তুলনায় কম শর্ত মেনে চুক্তি করেছে বাংলাদেশ। আর বাংলাদেশের এগ্রিমেন্ট অন্যান্য দেশের এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়েন, তাহলে বুঝবেন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে বাংলাদেশ ভারতের সম্পর্কে তাৎক্ষণিকভাবে প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় থাকায় তিস্তাসহ অমীমাংসিত ইস্যু সুরাহার সম্ভাবনা গতি পেতে পারে বলে মনে করেন তারা। এজন্য ঢাকাকে জোরালো কূটনৈতিক উদ্যোগ নেওয়ার পরামর্শ। সাইফুর রুতুর রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তার পানি বন্টন। 2011 সালে তিস্তার পানি বন্টন চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাধা দিলে তা থেকে সরে যায় ভারত। 1.5 দশক পার হলেও আর তিস্তার পানি বন্টন চুক্তির কোনো অগ্রগতি হয়নি। কিন্তু এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে বিদায় নিতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরের জয়ের মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে আসছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। ভারতের কোনো বিশেষ রাজ্যের নির্বাচনে কোনো দল জিতল বা হারল তা নিয়ে খুব বেশি বিচলিত নয় বাংলাদেশ। তবে খরা মৌসুমে বাংলাদেশের দুঃখ তিস্তার পানি বন্টন চুক্তি এবার আলোর মুখ দেখবে এমন আশায় ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার, তাই একটি রাজ্যের সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ ভারত সম্পর্কের বড় চিত্রে তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা কম। বাংলাদেশের সাথে যে সম্পর্ক ভারতের, সেই সম্পর্কে কিছু কিছু বিষয় সমাধান হয়নি। তিস্তা চুক্তি এখনও স্বাক্ষর হয়নি এবং মমতা ব্যানার্জি তার পিছনে বাধা হিসেবে কাজ করেছেন। শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশের জন্য কতখানি সহানুভূতিশীল বা বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করবে সেটা এখন ভবিষ্যৎ বলে দেবে। বিশ্লেষকদের মতে বিজেপি যদি রাজ্য ও কেন্দ্রে একই সঙ্গে ক্ষমতায় থাকে তাহলে নীতিগত সমন্বয় সহজ হতে পারে। এতে তিস্তা চুক্তির মতো ইস্যুতে আলোচনার গতি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সাথে সম্পর্ক প্রভাব পড়বে না, তারপরেও একটা উদ্যোগ নিতে হবে দুই পক্ষ থেকেই, যে সম্পর্কটাকে কিভাবে আরও স্বাভাবিক সহজ করা যায় সেই চেষ্টাটা আমার মনে হয় যে দুই পক্ষেরই গরজ আছে। সুতরাং সম্পর্কটা আমার ধারণা যে আপাতত অন্তত ভালোই হবে, কোনো সমস্যা বড় রকমের কিছু হবে না। আমি মনে করি যে শেষ পর্যন্ত যদি আমরা তিস্তাতে চীনাদের কাজ করাই, তারপরেও ভারতের পক্ষ থেকে বড় রকমের কোনো আপত্তি হবে না। হয়তো তারা খুশি হতো যদি আমরা তাদেরকেও ইনভলভ করতে পারতাম, তাহলে সেরকম আমাদের সরকার ভেবে দেখতে হবে যে সেরকম সুযোগ আছে কিনা। বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে পারস্পরিক স্বার্থে ঢাকা ও দিল্লির মধ্যে কার্যকর কূটনীতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি বাতিল করছে না সরকার। সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, এই চুক্তি উত্তরাধিকার সূত্র পেয়েছে বর্তমান সরকার, চাইলেই বাতিল করা সম্ভব নয়। তবে কোনো ধারা দেশের স্বার্থের পরিপন্থী হলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে বলে জানান তিনি। 9 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করে অন্তর্বর্তী সরকার। পরে এই চুক্তির শর্ত নিয়ে তৈরি হয় সমালোচনা, যাতে বাংলাদেশকে মানতে হবে শতাধিক শর্ত, বিপরীতে যুক্তরাষ্ট্র মানবে মাত্র 6টি। চুক্তি এখনো কার্যকর না হলেও যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য ক্রয়ের বিষয়টি আসে আলোচনায়। চুক্তি বাতিলের দাবি ওঠে সংসদেও। এ অবস্থায় মঙ্গলবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ এর সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠক শেষে মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল হচ্ছে না, তবে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে নির্বাচিত সরকার। রাষ্ট্র যখন একটা চুক্তি করে, সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন। এই চুক্তিরও সেলফ ক্যারিং এলিমেন্ট আছে। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না,
সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সম্প্রতি বাংলাদেশের উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য মন্ত্রী জানান, এ বিষয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা। একই সঙ্গে নিজেদের অবস্থান ও পর্যবেক্ষণ জানানো হয়েছে। বেশিরভাগ জিনিস আমরা ইম্পোর্ট করি, আর কিছু জিনিস যেটা আমাদের রপ্তানি সক্ষমতা আছে সেটার ওভার ক্যাপাসিটি না, আমরা কোনো কোথাও ডাম্প করি না। এরকম একটা ইনকোয়ারি না হলে আমরা সেটা অ্যাপ্রিশিয়েট করতাম, সেটা আমরা তাদের জানিয়েছি। এদিকে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, বাণিজ্য চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারকে তাগাদা দিয়েছে ওয়াশিংটন। তো ওনারা বিভিন্ন মন্ত্রণালয় যাচ্ছে যেন এগুলি সুষ্ঠু বাস্তবায়ন হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 1 বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী। আওয়ামী লীগ শাসনামলে এ খাতের দুর্নীতি তদন্ত করা হবে বলেও জানান তিনি। মুক্তিযোদ্ধা তালিকার অনিয়ম দূর করতে ডিসিদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। সাইবার নিরাপত্তা ও গুজব ঠেকাতে জেলা প্রশাসকদের নির্দেশনাও দেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। তৃতীয় দিনে 9টি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রস্তাবের উপর আলোচনা হয়। এ সময় মাঠ প্রশাসনে নেতৃত্ব দেয়া কর্মকর্তাদের নির্দেশনা দেন সরকারের নীতি নির্ধারকরা। আলোচনা শেষে এলজিআরডি মন্ত্রী জানান, 1 বছরের মধ্যে স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন সম্পন্নের লক্ষ্য রয়েছে। বলেন, আওয়ামী লীগ শাসনামলে এই খাতের দুর্নীতির তদন্ত করা হবে। গত 16 বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব, চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকে সমুন্নত রেখেই কাজ করছে সরকার। প্রতিমন্ত্রী জানান, আওয়ামী আমলে মুক্তিযোদ্ধা তালিকার অনিয়ম দূর করতে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে একটা বিষয় আছে, তারপরে এখানে যে বীর নিবাস নামে যে প্রজেক্টটি করা হয়েছে, দুর্নীতি বা এই অনিয়মগুলার আগামীতে আমরা সেগুলো সুষ্ঠু তদন্ত করব। স্বাধীনতার ফসলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি, এখনো কাজ করছি। তেলের কৃত্রিম সংকট তৈরি করা চক্রের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আর অবৈধ অভিবাসন ঠেকাতে ডিসিদের নির্দেশনা দেওয়ার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিভিন্ন দালাল চক্রের হাতে পড়ে বিদেশে যে বিপদে পড়ছে, অনেক সময় তারা মৃত্যুবরণ করছে। এই সকল যদি আমাদের রোধ করতে হয়, তাহলে আমাদের জেলার প্রশাসকদের একটা বড় ভূমিকা আছে। কিছুদিন আগে যে একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল, সেখানে তারা একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছে। সেই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পেরেছি। আপনারা অতি দ্রুত দেখতে পারবেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। সরকার ঘোষিত 6 মাসের কর্মপরিকল্পনা বাস্তবায়ন, মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত ও গুজব ঠেকাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তথ্য প্রযুক্তি মন্ত্রী। আর স্থানীয় সরকার প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামরিক বাহিনী কাজ করবে উল্লেখ করে শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠনে সামরিক নিয়োগ প্রক্রিয়ায় ডিসিদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা। আভ্যন্তরীণ কিংবা বহিঃশত্রু প্রবেশ করে আমাদের যে সামাজিক ঐক্য আছে সেটাকে বিনষ্ট করতে না পারে, পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং সমন্বয় ঠিক রাখতে পারি, তাহলে কোনো দেশি কিংবা বৈদেশিক কোনো শক্তি আমার রাষ্ট্রকে অস্থিতিশীল করতে পারবে না। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কথাও জানান উপদেষ্টা। রাষ্ট্রের প্রতি সবসময় অনুগত। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হামা উপসর্গে প্রাণ গেল আরও 6 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি প্রায় 1450। সংক্রমণ ঠেকাতে 2 ডোজ নেওয়া শিশুদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রকোপের জন্য টিকাদানে ঘাটতি আর মৃত্যুর জন্য পদ্ধতিগত অবহেলাকে দায়ী করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানালেন, অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে গাফিলতি খতিয়ে দেখা হবে। এদিকে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানী সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে হামাক্রান্ত শিশুর ভিড়। জ্বর, কাশি, ফুসকুড়ি, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তারা। অনেক ক্ষেত্রে দেরিতে আনার কারণে বাড়ছে জটিলতা। হাম দিয়ে একদম ভরে গেছিল, এখন অনেক সুস্থ।
আমরা বুঝতে পারি না প্রথম যেটা হাম রোগ, ওষুধ দিয়েছিলাম, ওষুধ দেওয়ার পর দিয়ে সার আছে না। মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 35,000-এর বেশি। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়িয়েছে 300। একটা কমন আছে যেটা হচ্ছে কি টিকা নেননি, 2 ডোজের 1টি ডোজের টিকা নেওয়া হয়নি, অথবা টিকা মানে একটা ডোজ নেওয়া হয়েছে। আর কিছু বাচ্চা আছে 9 মাসের আগে আক্রান্ত হয়েছেন অলরেডি। প্রকোপ বেড়ে গেলে তড়িঘড়ি করে টিকা জোগাড় করে 20 এপ্রিল সারা দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। হাম পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে বেরিয়ে আসে 2025 সালের সেপ্টেম্বরে ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে দেয় ডক্টর ইউনূস সরকার। এর ফলে সারা দেশে টিকার সংকট দেখা দেয় এবং নাটকীয়ভাবে কমে আসে টিকাদান। জনস্বাস্থ্য বিশেষজ্ঞও বলছেন টিকা না দেওয়ার কারণেই মারা যাচ্ছে একের পর এক শিশু। মূলত এটি একটি পদ্ধতিগত অবহেলাজনিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শনাক্ত করার জন্য একটি স্বাধীন উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করা হোক এবং তাদের প্রাপ্ত তথ্যাদির উপর ভিত্তি করে দায়ীদেরকে আইনের আওতায় আনা হোক। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকা নিয়ে গাফিলতি খতিয়ে দেখবে বর্তমান সরকার। খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ আক্রান্ত শিশুরা যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যান বাংলাদেশে সেই পরিমাণ সাপোর্ট দেওয়া কঠিন হয়, আইসিইউ সাপোর্ট বিশেষ করে। ইন্টারিম সরকার শিশু মৃত্যু ঘটাতে চাই এরকম কোনো ব্যাড ইন্টেনশন তাদের ছিল বলে মনে হয় না, আমি মনে করি না। কিন্তু এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে, সেই কাজটা আমি মন্ত্রণালয়ের কথা বলেছি। এদিকে রাজধানীতে অপর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। হাম নিয়ে আমি আমার জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করতেছি, বাট আমি কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না। অনেক ডাক্তারদের সাথে আলাপ করেছি, ওদের ভাষ্য হলো আমাদের দেশে বাচ্চাদের ডিউ টু ল্যাক অফ ব্রেস্ট ফিডিং এবং সিজারিয়ান অপারেশনের বেবি হওয়া, আমাদের যারা এখন বড় হয়ে উঠতেছে বেবিরা, তাদের পুষ্টি কমে যাচ্ছে। এ সময় যে কোনো রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধে গুরুত্ব দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে, বিশ্ববাজারে কমেছে দেশের তৈরি পোশাক শিল্পের রফতানি, এগিয়েছে ভিয়েতনাম। প্রধান রফতানি খাত মুখ থুবড়ে পড়লে চাপে পড়বে রিজার্ভ, দীর্ঘমেয়াদী কৌশল সাজানোর পরামর্শ। বৃষ্টি ও উজানের ঢলে ফের ডুবছে কিশোরগঞ্জ মৌলভীবাজারে হাওরের ধান। কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় কাটছে না কৃষকের দুর্ভোগ। এদিকে কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় দুর্নীতি সহ্য করা হবে না। কৃষকের দুর্দশা কমছেই না, আবারও নতুন করে তলিয়ে গেছে বেশ কয়েকটি হাওরের ধান। কিশোরগঞ্জে হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে আছে 12,500 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন 49,000 কৃষক। মৌলভীবাজারে 2,497 হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। হবিগঞ্জে এখনো পানির নিচে ফসল, ধান কাটার শ্রমিক না পাওয়ায় বেড়েছে সংকট। নেত্রকোনায় এখনো প্রায় 30 ভাগ ধান কাটা বাকি। রোদের দেখা পাওয়ায় মাড়াই কাজে ব্যস্ততা বেড়েছে। সবটি আমার ক্ষেত তলে গেছে, ওকে আমি কেমনে বাজি করি বইয়া, সব জমিন তলায় গেছে। এদিকে সুনামগঞ্জেও অতিবৃষ্টিতে প্লাবিত জমি, মাড়াইয়ের জায়গা না থাকায় ক্ষতির মুখে লক্ষাধিক কৃষক। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দুই মন্ত্রী, উদ্বোধন করেন সরকারি প্রণোদনা দেওয়ার কার্যক্রম। আর্থিক সহায়তা 7,500 টাকা আর 20 কেজি চাল সহায়তা পাইছে। অনুদান দিতে এতে আমরা সন্তুষ্ট। কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান কৃষিমন্ত্রী। তালিকায় অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। আগামী দিনে যেন এই হাওরের চাষিরা যেন এই ধরনের ক্ষতিগ্রস্তের মুখোমুখি না হয়, এটাই হলো আমাদের মূল টার্গেট আগামী দিনের জন্য। তালিকা নিয়ে যে অভিযোগ হয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্য মিলন ভাই বলেছেন, আমরা এটা সময় দিতে চাই, সময় দিয়ে নিখুঁতভাবে আপনারা তালিকাটা প্রস্তুত করুন। এর আগে সমন্বয় সভায় উঠে আসে মাঠ প্রশাসনের ব্যর্থতার কথা। হাওর নিয়ে সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবেই বছর বছর হাওর তলিয়ে ফসলের ক্ষতি হয় বলে জানান কৃষকরা। বিলগুলো এবং নদীগুলোর নাব্যতা সংকটের কারণেই অল্প বৃষ্টিতে উপচে পড়ছে পানি, কিংবা ভারী বৃষ্টিতে প্লাবিত হচ্ছে ধান ক্ষেত। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা বছর বছর। তাদের মতে হাওরের মানুষের উন্নয়নের জন্য যত ধরনের উদ্যোগী নেওয়া হোক না কেন, এই 14টি নদী এবং 2000-এর উপরে বিলের যদি নাব্যতা সংকট দূর করা না যায়, তাহলে এই হাওড়াঞ্চলের কোনো উদ্যোগেই কাজে আসবে না। বিশম্বপুর হাওর থেকে আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ।
কিশোরগঞ্জের হাওরে অতিবৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকার 3 ক্যাটাগরিতে মানবিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান। মঙ্গলবার দুপুরে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার হাওরের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। চলতি মৌসুমে কিশোরগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে এ পর্যন্ত 12,500 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 50,000 কৃষক। যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদেরকে 20 কেজি করে চাল এবং 3 ক্যাটাগরিতে যারা সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত তাদেরকে 7,500 এবং মধ্যম ক্ষতিগ্রস্ত তাদের 5,000 এবং স্বল্প ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা 2,500 টাকা করে প্রাথমিকভাবে দিচ্ছি। এটা 3 মাস মেয়াদি হবে। মের শেষের দিকে ঘূর্ণিঝড় হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন শঙ্কাকে নাকচ করেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদদের দাবি, নিম্নচাপের প্রভাবে মাস জুড়ে এলাকা ভেদে থাকবে বৃষ্টির দাপট। হাওরের ফসল এখনও পানিতে তলিয়ে থাকলেও দেশে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। আরও জানাচ্ছেন কামরুল হাসান। এপ্রিলে ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড গড়েছে ফেনী। 1 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টিপাতকে কেউ কেউ নাম দিয়েছেন মেঘ বিস্ফোরণ। আবহাওয়া অফিস বলছে, গত বছরের তুলনায় এবার এপ্রিলে বৃষ্টিপাত বেড়েছে 76%। অতিবৃষ্টিতে ভেসেছে দেশের হাওড় অঞ্চল, নষ্ট হয়েছে মাইলের পর মাইল কৃষকের বোরো ধান। ফসলের ক্ষতি হলেও বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। বন্যার কারণে বাঁধ ভেঙে পানি ঢুকছে এরকম আসলে বিষয়টা ঘটেনি, ঘটলেও খুব বিচ্ছিন্নভাবে ঘটেছে। যেরকম হবিগঞ্জে একটা বাঁধ ভেঙে গিয়েছিল। এখন যে আমরা যেটা দেখতেছি এটা কিন্তু আসলে প্রাক মৌসুমী বন্যা। এই টাইমে মানুষের কোনো ক্ষতি হয় না, ফসলের ক্ষতি হয়। বৈশ্বিক আবহাওয়ার উপর বিবেচনা করে এবার শুষ্ক যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। শুধু বৃষ্টি নয়, এপ্রিল জুড়ে বজ্রপাতেও মৃত্যুর রেকর্ড দেখেছে দেশবাসী। এর মধ্যে মে মাসে ঘূর্ণিঝড় হতে পারে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তা নাকচ করলেন আবহাওয়াবিদ। তার দাবি, ঘূর্ণিঝড় নয়, নিম্নচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি। গত বছর এপ্রিলের তুলনায় এবছরে প্রায় 76% বেশি বৃষ্টি হয়েছে। এই বছর শুরু থেকে একটা আনইউজুয়াল ওয়েদার কন্ডিশন ছিল, শক্তিশালী একটা পশ্চিমা লঘুচাপের প্রভাব ছিল যেটা দীর্ঘ সময় ধরে, এবং এর প্রভাবেই বেসিক্যালি বৃষ্টি হয়েছে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যদি স্ট্রং থাকে সেই সময় কোনো ধরনের সাগরে অ্যাক্টিভিটি থাকে না, কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা থাকে না। মে মাস শেষের দিকে একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে, তারপরেও এটা হয়তো এখনও বলা যায় না কোন দিকে যাবে। দেশে চলতি মাসে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা নেই মনে করছে আবহাওয়া অফিস। পরিস্থিতি নজরদারির পাশাপাশি আগাম প্রস্তুতি নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জলাবদ্ধতা নিরসনে এবার জোরে সোরে মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বর্ষার আগে কাজের গতি আনতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা মিলে গঠন করা হয়েছে 6টি আলাদা কমিটি। কারো কাজের গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। অনেক বিশেষ ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বর্ষা মৌসুম শুরুর বাকি আরও অন্তত 2 মাস, কিন্তু এবছর বৈশাখের বর্ষণে বন্দরনগরীর প্রবর্তক মোড় ও কাতালগঞ্জ সহ বেশ কিছু এলাকা তলিয়ে যায় পানিতে। নানা মহলের সমালোচনার মুখে সিটি মেয়র। বর্ষার আগেই পরিস্থিতির উন্নয়নে তাই বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন নগরপিতা, দিচ্ছেন দিক নির্দেশনা। কাজের গতি বাড়াতে প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে 6 কর্মকর্তাকে প্রধান করে গঠিত হয়েছে 6টি আলাদা কমিটি। উপকমিটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আর্মিরা কাজ যদি বা করছে সেক্ষেত্রে আমাদের যারা সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার তাদেরও দায়িত্ব আছে। নগরীর হিজড়া ও জামাল খান খাল সহ নানা খালের ড্রেন, কালভার্ট, সংযোগ নালা ও সড়কের সঠিক চিত্র তুলে ধরবে কমিটি। দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি 41টি ওয়ার্ডের সেবকদের কাজের তদারকিও করবেন তারা। এই কমিটিটাই বেসিক্যালি আমরা একটা টিম হিসেবে কাজ করব। সবাই খুবই আন্তরিক, আমরা সব ডিপার্টমেন্টের সাথে চেষ্টা করছি, সবাই আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে। আমরা যে 6টা কমিটি করেছে মেয়র মহোদয় আমাদের, এটা হলো ওদের 36টা খালের সাথে ওদের কাজ কতটুকু আগালো
ওইটার সাথে আমাদের কাজের কি পরিমাণ অগ্রগতি হলো এটাকে আমরা সামঞ্জস্য করব। গেল সপ্তাহে চট্টগ্রাম এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ওই সময় মেয়রকে প্রধান করে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে জলাবদ্ধতা কমাতে 19 সদস্যের একটি আলাদা কমিটি গঠন করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে বিশ্বমানের উচ্চশিক্ষা ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে সরকার। দেশের আয়ের বড় অংশ শিক্ষা খাত থেকেই আসা সম্ভব। মঙ্গলবার এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহদিয়া আমিন বলেন, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সমন্বয় করে দেশের উচ্চশিক্ষাকে শক্তিশালী করতে চায় সরকার। দেশের উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। কিন্তু উচ্চ ফি দিয়েও মানসম্মত শিক্ষা না পাওয়ার অভিযোগ প্রায়শই ওঠে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এর সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বাংলাদেশ হবে। মঙ্গলবার রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নের বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বমানের উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। মালয়েশিয়া তো আপনার চোখের সামনে কিভাবে ডেভেলপ করলো, তা আমরা কেন পারবো না? তাদের যে রিসোর্সফুল কান্ট্রি তো আমরাই তো করবো, এবং এই সেক্টরটা দিয়েই তো আমরা সবচেয়ে বেশি আর্নিং করতে পারি। আমাদের ফরেন কারেন্সিতে এই সেক্টরে সবচেয়ে বেশি আসতে পারে। আজকের এই মডার্নাইজেশনের সময় আমরা কিভাবে এগোবো, এটার জন্য তো ওই যে আমার একটা শব্দ আছে না, নকল। আমি নকল করব তাদের যারা ভালো করেছে। প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সৃষ্টির মাধ্যমে দেশের উচ্চশিক্ষাকে শক্তিশালী করা যেতে পারে। ঢাকাতে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, নিয়ার বাই এডুকেশন ইনস্টিটিউট রয়েছে, অন্যান্য পাবলিক সেক্টরে বেশ কিছু পাবলিক রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, পাবলিক অফিস রয়েছে, এবং ইন মেনি কেসেস হওয়া উচিত না, বাট পাশেই দেখা যায় ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, বাট কোথাও কোনো লিঙ্কেজ নাই। আইসিটি ডিভিশনের সাথে বিশেষভাবে কথা বলছি, কমার্স মিনিস্ট্রির সাথে কথা বলছি, যে আন্ডার ইউটিলাইজ যে ইন্ডাস্ট্রি ক্লাস্টারগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা আমাদের একাডেমিক ইনস্টিটিউশন বোথ পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি সবারকে একসাথে নিয়ে কিভাবে সেই লিঙ্কেজগুলো তৈরি করতে পারি। বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আরও বেশি শিক্ষার্থী বান্ধব করতে করমুকুব সহ বেশ কিছু প্রস্তাব দেন বিশ্ববিদ্যালয় মালিকরা। এই জায়গাটা ঠিক হয়ে গেলে অনেক। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। টাকা দিলেই সরকারি চাকরি নিশ্চিত, এমন প্রলোভনে নতুন নতুন ফাঁদ পেতে অর্থ হাতে নিচ্ছে অপরাধী চক্র। বিগত 15 বছরে এমন চক্রের হাতে জিম্মি অনেক পরিবার। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে দুর্বল বা ব্যর্থ প্রার্থীদের টার্গেট করত তারা। দেয়া হতো প্রক্সি পরীক্ষা থেকে শুরু করে কেন্দ্রে উত্তর সরবরাহের নিশ্চয়তা। পরীক্ষার্থীর সহায়তায় ব্যবহার করা হতো বিশেষ ইলেকট্রনিক ডিভাইস। এর জন্য জনপ্রতি 5 লাখ থেকে নেওয়া হতো 20 লাখ টাকা পর্যন্ত এবং করতে হতো চুক্তি। স্বপন আহমেদের প্রতিবেদন। একটি সরকারি চাকরি যা হাজারো তরুণের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নকে পুঁজি করে গড়ে উঠেছে প্রতারণার সিন্ডিকেট, যারা লুটে নিচ্ছে লাখ লাখ টাকা। সময়ের সাথে সাথে জালিয়াতির কৌশলেও এসেছে বদল। পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস থেকে পরীক্ষার কেন্দ্রে প্রক্সি প্রার্থী ব্যবহার সবই চলে চক্রের ইশারায়। কখনো কখনো অবৈধ ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া হয় পরীক্ষার্থীকে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে করা হয় এমন প্রতারণা? চক্রটি প্রথমে চাকরি প্রত্যাশী দুর্বল ও ব্যর্থ প্রার্থীদের টার্গেট করে যোগাযোগ স্থাপন করে। চাকরির নিশ্চয়তায় 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত চুক্তি হয়, যা কখনো কখনো 20 লাখ টাকা পর্যন্ত হয়। নেওয়া হয় অগ্রিম টাকা। কখনো যোগ্য একজনকে ভুয়া পরিচয়ে পরীক্ষায় বসানো হয়, কখনো ছবি বা বায়োমেট্রিক জালিয়াতিও করা হয়। এসবেও সুবিধা করতে না পারলে নেওয়া হয় আরও ভয়ঙ্কর আশ্রয়। ক্ষুদ্র ব্লুটুথ ডিভাইস কানের ভেতরে প্রবেশ করানো হয়, আর শরীরের বিভিন্ন অংশে লুকানো থাকে রিসিভার, যার মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই পৌঁছে যায় পরীক্ষার্থীর কানে। প্রতি বছর হাজারো চাকরি প্রত্যাশী মেধাবী তরুণের স্বপ্ন ভঙ্গ হচ্ছে কিছু অসাধু চাকরি সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেট যারা চাকরি প্রত্যাশীদের কাছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তুলে দিচ্ছে এ ধরনের ইলেকট্রিক ডিভাইস। এই ডিভাইসগুলোর এমনভাবে শরীরে লুকানো থাকে যা সাধারণ মানুষের বোঝার কোনো উপায় নেই। এই ডিভাইসগুলোর মাধ্যমে খুব সহজে পরীক্ষার হলে বসেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছে এই সকল প্রার্থীরা।
শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমন্বিত নাবিক পরীক্ষার কেন্দ্রে অবৈধ ইলেকট্রিক ডিভাইস ব্যবহার ও প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় 9 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এবারেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। তাদের কাছ থেকে এই কানের ভিতরে ইয়ারফোন থাকে এবং বডির সাথে ডিভাইস থাকে, যার মাধ্যমে এবং ডিভাইসের মধ্যে সিম থাকে। এইগুলো দিয়ে তারা বাড়ি থেকে কোনো মাধ্যম দিয়ে তাদের কথাবার্তা আদান প্রদান হয় এবং সেখান থেকে তারা তথ্য নিয়ে পরীক্ষা দেয়, এরকম একটা বিষয় করে। তো তাদেরকে যেহেতু মামলা হয়েছে, তাদেরকে পুলিশ রিমান্ডে আনা হবে। আনা হওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে সে টোটালি এই চক্রের সাথে কারা জড়িত আছে। এমন চক্রের মূল হোতাদের ধরা না গেলে শুধরাবে না সিস্টেম, এমন অভিমত অপরাধ বিশ্লেষকদের। আইন শৃঙ্খলা বাহিনীর এই দেখব প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে, তৎপর আছি। এই ধরনের শব্দের মধ্য দিয়ে যাতে আসলে তারা পার পেয়ে যেতে না পারে। যাদেরকে গ্রেপ্তার করা হলো তাদের বিরুদ্ধে কি শাস্তি নেওয়া হচ্ছে, সেই শাস্তিকে আসলে সহনশীল শাস্তি নাকি দৃষ্টান্তমূলক শাস্তি। দৃষ্টান্তমূলক শাস্তি নিলে তখন এটা অন্যরা এই ধরনের উপায়গুলো অবলম্বন করতে ভয় পাবে। প্রযুক্তি দিয়েই ডিজিটাল অপরাধী চক্রের তৎপরতা থামাতে হবে বলেও অভিমত এই বিশ্লেষকের। চক্র অনুসন্ধান করার এক ধরনের অপরাধমূলক। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। ঈদ সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ততা, গোখাদ্যের চড়া দামে লাভ নিয়ে দুশ্চিন্তায় খামারি, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের শঙ্কা। নওগাঁয় প্রস্তুত প্রায় 8 লাখ পশু। কাঁচামাল সংকটে বন্ধ হয়ে যাওয়া একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি 22 দিন পর অবশেষে চালু হতে যাচ্ছে। ইস্টার্ন রিফাইনারি চালু করতে একেবারে হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে আনা হয়েছে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল। MT9 মিয়া নামের ক্রুড অয়েল বোঝাই ট্যাঙ্কারটি মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর এখন কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে নোঙর করেছে। 7 মে থেকে ইস্টার্ন রিফাইনারি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। MT9 মিয়া বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে নোঙর করার পর বিপিসির কর্মকর্তারা জাহাজে গিয়ে আমদানিকৃত ক্রুড অয়েল পর্যালোচনা করেন। এরপর শুরু হয় ক্রুড অয়েল লাইটারিং কার্যক্রম। 8টি লাইটার জাহাজের মাধ্যমে এসব ক্রুড অয়েল নিয়ে আসা হচ্ছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলবর্তী ডলফিন জেটিতে। সেখান থেকে পাইপের মাধ্যমে নেওয়া হবে ইস্টার্ন রিফাইনারির ট্যাঙ্কারে। সৌদি আরবের ইয়ানবু থেকে একটা 1 লাখ টনের কার্গো লোড করেছি। আমরা আশা করছি যে 9 থেকে 10 দিনের মধ্যে এই তেল সরবরাহ সম্পন্ন করা সম্ভব হবে। পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট বন্ধ করে দেওয়া হয়। এই 2টি ইউনিটের প্রতিদিন 4000 মেট্রিক টনের বেশি অকটেন, পেট্রোল, ডিজেল এবং ফার্নেস অয়েল সহ 13 ধরনের জ্বালানি পরিশোধন করে ডিলারের মাধ্যমে বাজারজাত করা হতো। 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে পাওয়া যাবে 26,000 মেট্রিক টন ডিজেল, 24,000 মেট্রিক টন ফার্নেস অয়েল, 16,000 মেট্রিক টন পেট্রোল, 21,000 মেট্রিক টন কেরোসিন এবং 8,000 মেট্রিক টন অকটেন। এই যে ক্রুড অয়েল আসলো 1 লাখ টন, এতে দিয়ে ইস্টার্ন রিফাইনারি হয়তো বড় জোর 25 দিন এরকম যেতে পারে। তো এর মধ্যে আবার নতুন ক্রুডের চালান আনতে হবে। মূলত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল লোড করতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ভাড়া করা ট্যাঙ্কার MT9 মিয়া 20 এপ্রিল ভেড়ে সৌদি আরবের ইয়ানবু বন্দরে। বহুল আলোচিত হরমুজ প্রণালী এড়াতে লোহিত সাগরের উপকূলবর্তী এই বন্দরটি বেছে নেওয়া হয়েছিল। 21 এপ্রিল চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি সৌদি আরব ছেড়ে আসে। চলতি মাসের 10 তারিখ ইস্টার্ন রিফাইনের জন্য কেনা আরও 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল ট্যাঙ্কার লোড হবে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে। আগামী 25 মে এই ক্রুড অয়েলবাহী জাহাজ এসে পৌঁছাবে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। ইন অ্যাডিশন এই মাসের 10 তারিখে আরেকটা 1 লাখ টনের কার্গো লোড হবে হচ্ছে ইউএই বা এমিরাটসের ফুজাইরা এয়ারপোর্ট থেকে। এটাও হচ্ছে আপনার গালফের বাইরে। সো গালফের সেই ইস্যু বা ইরান ওয়ারের যে ইস্যু কোনোভাবে এটাকে এফেক্ট করছে না। ইস্টার্ন রিফাইনারির 3 নম্বর ইউনিটটি চালু থাকলেও সেখানে সামান্য পরিমাণে বিটুমিনের পাশাপাশি পেট্রোল ও অকটেন উৎপাদন হতো। অবশ্য ইস্টার্ন রিফাইনারির জ্বালানি না পেলেও ফিনিশড অয়েল আমদানির মাধ্যমে দেশের চাহিদা পূরণ করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
2023 ও 24 টানা 2 বছর তৈরি পোশাকের বাজার হিস্সা কমেছে বাংলাদেশের। একই পথে চলছে চীনও। শীর্ষ এই দুই রফতানিকারক দেশের হারানো বাজার দখলে এগিয়েছে এশিয়ারই আরেক দেশ ভিয়েতনাম। এর বড় কারণ হিসেবে বিকেএমইএ বলছে কৃত্রিম তন্তুর ব্যবহারে পিছিয়ে থাকার সঙ্গে রয়েছে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে এনবিআর কর্মকর্তাদের অসহযোগিতা। এ অবস্থায় রিজার্ভ ঠিক রাখতে দেশের প্রধান রফতানি খাত নিয়ে সরকার উদ্যোক্তা যৌথ কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এমএস আরিফিনের রিপোর্ট। ক্রেতার বদলে যাওয়া রুচির সঙ্গে পাল্লা দিতে উদ্যোক্তারা যখন নিজেদের উজাড় করছেন ফাস্ট ফ্যাশনের প্রতিযোগিতায়, তখন স্মার্ট ও সাস্টেইনেবলের এক সমন্বিত চাহিদায় বদলে যাচ্ছে বিশ্ব। বৈশ্বিক প্রবণতা, আরাম ও টেকসই বিবেচনা, বহুমুখী ব্যবহারের সুবিধায় তৈরি পোশাক খাতে পলিয়েস্টার, নাইলন, ভিসকসের মতো কৃত্রিম তন্তুর চাহিদা বাড়ছে। ম্যানমেড ফাইবারের উপরে, যেটার মার্কেট গ্লোবালি বাড়তেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাব 2023 ও 2024 সালে তৈরি পোশাকের বিশ্ববাজারে কমেছে চীন বাংলাদেশের রপ্তানি, বিপরীতে বেড়েছে এখনও মোট হিসাবে তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের বাজার হিস্সা। কারণ হিসেবে উদ্যোক্তারা বলছেন, বর্তমান বিশ্বে ম্যানমেড ফাইবারে তৈরি স্পোর্টসওয়্যার, অ্যাথলিজার ও আউটডোর পোশাকের চাহিদা বাড়ছে, যেদিকে ভিয়েতনামের মনোযোগ বেশি থাকলেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আমাদের আসলে ম্যানমেড ফাইবারে যেতে পারতেছি না বা আমরা নতুন প্রোডাক্টের দিকে যেতে পারছি না, সেটা আমাদের আসলে আমলাতান্ত্রিক জটিলতা। আমাদের মনোবল হারিয়ে ফেলতেছে, আমাদের নতুন জেনারেশন আসতেছে না, আমাদের পুরনো জেনারেশন ওনারা আর এই ব্যবসাটাতে আর বৃদ্ধি করতে চাচ্ছেন না, কারণ এত হার্ডেলস নিয়ে আসলে ব্যবসা করা যায় না। অবশ্য এজন্য বাড়তি বিনিয়োগে মনোযোগ দিতে চাইলেও রাজস্ব বোর্ডের হয়রানি ও আমদানি নীতি, ব্যাংক ঋণে সুদহারের ভোগান্তি যোগ হওয়ায় উদ্যোক্তারা আগ্রহী হচ্ছেন না বলে দাবি বিকেএমইএর। আমাদের কোনো বিনিয়োগ বান্ধব পরিস্থিতি নাই। আমরা যে নতুন একটা আইটেম আসবো, আমাদের বিশেষ করে এনবিআর এর কাস্টমসের আরও ইন্সপেক্টর এই যে র্যাঙ্কের লোকেরা, তারা আসলে চাই না যে আমরা ব্যবসা করি। দেশের প্রধান রপ্তানি খাত মুখ থুবড়ে পড়লে চাপে পড়বে রিজার্ভ, আমদানি ব্যয়, সরকারের উন্নয়ন ভাবনা। এমন পরিস্থিতি এড়াতে পিছিয়ে পড়া বাজার প্রতিযোগিতায় এগিয়ে যেতে সরকার উদ্যোক্তা মিলে দীর্ঘমেয়াদী কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। রপ্তানিকারকদের কোন জায়গায় অসুবিধা হচ্ছে, খরচ কোথায় বেড়ে যাচ্ছে, গ্যাসের অভাব আছে, সেগুলো আমরা কিভাবে ইমিডিয়েটলি মিট করতে পারি, করে তাদের উৎপাদন খরচ যাতে না বাড়ে এবং তারাও যাতে বহির্বিশ্বের তাদের মার্কেটগুলোয় খুব অ্যাগ্রেসিভলি তাদেরকে প্রমোট করতে পারে, সেই সুযোগটা করে দিতে হবে। চলতি বছরও ভিয়েতনামি পোশাকের দাপটে একক সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। কয়েক দফা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে যানজটের নগরী ঢাকার আশীর্বাদ এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 2026 সালের শেষ নাগাদ পুরো কাজ শেষ করার কথা জানায় প্রকল্প সংশ্লিষ্টরা। এদিকে টোল প্লাজায় যানজটের ভোগান্তি এড়াতে সম্প্রতি স্থাপন করা হয়েছে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম, যা এক্সপ্রেসওয়ের গতি আরও বৃদ্ধি করেছে। খলিলুর রহমানের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। যানজট এড়াতে উড়াল সড়কের নতুন যুগে এখন রাজধানী ঢাকা। কয়েক দফা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে 19 কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। 2009 সালে সরকারি বেসরকারি অংশীদারিত্বে শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। তবে 2024 সালে শেয়ার নিয়ে দ্বন্দ্বে মুখ থুবড়ে পড়ে উড়াল সেতুর নির্মাণ কাজ, মামলা গড়ায় আদালত পর্যন্ত। সকল প্রতিকূলতা কাটিয়ে প্রায় বছরখানেক বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মযজ্ঞ। 3 ধাপে চলমান কাজের প্রথম ধাপ বিমানবন্দরের কাওলা থেকে বনানী রেল ক্রসিং পর্যন্ত শতভাগ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে বনানী রেল ক্রসিং থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত 80% কাজ সম্পূর্ণ। তৃতীয় ধাপে মগবাজার রেল ক্রসিং থেকে শুরু করে কুতুবখালী অর্থাৎ চট্টগ্রামের হাইওয়ে পর্যন্ত মাত্র 20% কাজ শেষ হয়েছে। উড়াল সেতুর যে অংশ চালু রয়েছে তার গতিময়তা বাড়াতে যুক্ত হয়েছে ইটিসি পদ্ধতি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার ভোগান্তি এড়াতে সম্প্রতি চালু করা হয়েছে ইটিসি পদ্ধতি। এই পরিষেবার মাধ্যমে গাড়ির চালকদের দীর্ঘ সময় দাঁড়িয়ে আর টোল দিতে হচ্ছে না। সেতু কর্তৃপক্ষের ভাষ্য, প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালে। এর মধ্যে পুরো কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী তারা। আর সেতু নিরাপত্তা বিভাগ জানায়, দুর্ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 1 বছর আমরা মামলার কারণে কাজ করতে পারেনি, হাতের এরিয়ায় বিশেষ করে। আমাদের প্রজেক্টের মেয়াদ ধরা আছে ডিসেম্বর 2026, অর্থাৎ এই বছরের শেষ
পর্যন্ত আছে, আর আমরা আশা করছি যে এর মধ্যে আমরা এটাকে এগিয়ে নিতে পারবো। ভিডিও মামলা শুরু হওয়ার পরে যখন এটা মানুষ জানাজানি হয়েছে যে ভিডিও মামলা হচ্ছে, তো ল এনফোর্সমেন্ট যখন শুরু হয়েছে তখন এটা কমে এসছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পুরোপুরি সম্পূর্ণ হলে কমবে যানজট, বাঁচবে সময়, সচল হবে অর্থনীতির চাকা। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের হাজার বিঘি বিলের ওপর বাঁধ নির্মাণে দুর্ভোগে পড়েছেন কৃষক। তাদের দাবি, নাচল ও গোমস্তাপুর উপজেলার হাজার বিঘি বিলের ইজারাদার সরকারি খালে অবৈধভাবে বাঁধ দিয়েছে। এতে বৃষ্টিতে তলিয়ে যায় হাজার হাজার বিঘার ধান। কষ্টার্জিত ফসল ঘরে তুলতে না পেরে আর্থিক সংকটে কৃষকরা। ইজারাদারের দাবি, জেলা প্রশাসকের সম্মতিতেই বাঁধ নির্মাণ করা হয়েছে। শাহজাহান আলীর ছবিতে জাহাঙ্গীর আলমের রিপোর্ট। বরেন্দ্রভূমি চাঁপাইনবাবগঞ্জে এখনও ভারী বৃষ্টিপাত শুরু হয়নি, তবুও কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। তারা বলছেন, বৃষ্টিতে উঁচু জায়গার পানি ঢোকে নিচু জমিতে। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন পানি আটকে ক্ষতিগ্রস্ত হয় ফসলের ক্ষেত। চাঁপাইনবাবগঞ্জের নাচল ও গোমস্তাপুর উপজেলা নিয়ে গঠিত হাজার বিঘি বিল। কৃষকরা জানান, বিলের চারদিকে প্রায় ৫,০০০ বিঘা জমিতে বর্ষার আগেই বোরো ধান চাষ করেন তারা। কিন্তু বিলের মুখে থাকা খালে হঠাৎ করেই অবৈধভাবে কংক্রিটের বাঁধ দেন ইজারাদার। এতে বৃষ্টিতে নিষ্কাশন হয় না পানি। গত ২ বছর ধরে এই সংকটে কৃষকরা। এই ইজারাদাররা আপনার অবৈধভাবে এ বাঁধটা দেশে। এর ফলে গত বছর আমাদের প্রায় ৯০ থেকে ৯৫% জমির পুরোপুরি ফসল নষ্ট হয়ে গিয়েছিল। স্থানীয়দের দাবি, বাঁধ সারতে মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন সময় প্রশাসনকে জানিয়েও কোনো ফল মেলেনি। নতুন সরকার এসেছে, এ অবৈধ বাঁধ যেন ভেঙে দেয়, তাহলে আমাদের হাজার হাজার কৃষক বাঁচবে। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে নারাজ ইজারাদার। তিনি বলছেন, জেলা প্রশাসকের মৌখিক অনুমতি নিয়েই বাঁধ নির্মাণ হয়েছে। এটা আমার জানা নাই ভাইজান, পারবো না বলে তো হাইকোর্টে গেছি, বাধা দিয়েছে এই জন্য জনগণ। আমরা আগে ডিসির মৌখিক অনুমতিতে তৈরি করেছিলাম, বাধা পড়ে তখন হাইকোর্টে রিট করি। পানি উন্নয়ন বোর্ড বলছে, সরকারি এ খালে ব্যক্তিগতভাবে বাঁধ দেয়া সম্পূর্ণ অবৈধ। আর কৃষকের ক্ষতির কথা স্বীকার করে বাঁধ অপসারণে পদক্ষেপ নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এটি সম্পূর্ণভাবে অবৈধ কাজ হয়েছে। উচ্চ আদালতের একটি বর্তমানে একটা মামলা আছে, মামলা যদি রেজাল্ট আসে তার পরবর্তীতে আমরা জেলা প্রশাসন সহ স্থানীয় স্টেক হোল্ডার যে কৃষক আছে তাদের সাথে বসে এটার ব্যাপারে পরবর্তী কি করবে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। ভালভ গেট তারা নির্মাণ করেছে, এটা হয়তো প্রশাসন হস্তক্ষেপ করতে পারে এই ধরনের আশঙ্কা থেকেই কিন্তু তারা কোর্টে গেছেন। কন্টিনিউয়াস যোগাযোগ রাখছি যাতে এটা দ্রুত ভ্যাকেট করা হয় যেন। ২০২১ সালে হাজার বিঘি বিলের সঙ্গে সংযোগ থাকা বিশুক্ষেত্র খালে অবৈধভাবে বাঁধ দেয়া হয়। চলতি মৌসুমে বিল সংলগ্ন জমিতে প্রায় ৪,০০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী বিভাগের ৪০টির বেশি নদী খাল দখল ও দূষণের কারণে মৃতপ্রায়। কালের বিবর্তনে অর্ধেকের বেশি নদী হারিয়ে গেছে মানচিত্র থেকে। দোপার দখলের কারণে নদী রূপ নিয়েছে সরু খালে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সাইফুর রহমান রকির রিপোর্ট। দখল দূষণে নওগাঁর আত্রাই, ছোট যমুনা, তুলসীগঙ্গা সহ ৬টি নদ নদী অস্তিত্ব সংকটে। এক সময়ের স্রোতস্বিনী নদীগুলো বর্ষা মৌসুমেও যেন মরা খাল। বেশিরভাগের দুটির দখল করে নির্মাণ করা হয় ভবন ও শিল্প কারখানা। দীর্ঘদিন ধরে খনন না করায় কমে গেছে নাব্যতা। নাটোরের ১৯টি নদীর মধ্যে দখল দূষণে সবচেয়ে বেহাল দশা নারদ নদ ও বড়াল নদীর। এছাড়া বারনয় ও মুসা নদীও দখল করেছে প্রভাবশালীরা। এছাড়া জেলার ৫৮টি বড় খালের বেশিরভাগই দখল হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের ৪টি নদীর মধ্যে মহানন্দায় রাবার ড্যাম ও পাগলা নদী খননের কারণে নাব্যতা থাকলেও পুনর্ভবা ও পদ্মা নদীতে পানি নেই। জেলার বেশিরভাগই খাল দখল আর দূষণে অস্তিত্ব সংকটে। রাজশাহী শহরের পার ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। লালন শাহ মুক্তমঞ্চের সামনে অবৈধভাবে গড়ে উঠেছে শতাধিক স্থায়ী অস্থায়ী দোকানপাট। জেলায় একই অবস্থা অর্ধশত স্থানে। এছাড়া বড়াল, নারদ ও হুজ্জা নদীতে বাঁধ দিয়ে ধান ও মাছের চাষ করছেন স্থানীয়রা। সবাই দখল করে ঘর বাড়ি
বা ওই জমির ধার বান্ধে একেবারে মানে দখলই হারায় ফেলছে খালের কোনো দখলই নাই। নর্দমার মতো পরিণত হয়ে গেছে। এখানে শহরের সমস্ত ড্রেনের পানিগুলো এইদিকে ছাড়ার জন্যে আমাদের এইদিকে এখন মানে চাষাবাদের জন্য অসুবিধা। আমাদের পরিবেশ তো নষ্ট করে ফেলছে এই পানি আসাতে, আবাদেরও ক্ষতিকর আমাদেরও ক্ষতিকর, এই যে দুর্গন্ধ বাড়েছে। রাজশাহীর পবা উপজেলার বার্নয় নদী এটি, তবে দেখে বোঝার উপায় নেই, কারণ দুই ধার সংকুচিত হয়ে যাওয়ায় এখন এটি খালে পরিণত হয়েছে। এছাড়া শহর থেকে ময়লা আবর্জনা ও দূষিত পানি এ অঞ্চলের মধ্যে প্রবেশ করায় এর প্রভাব পড়েছে আশেপাশের আবাদি জমিতে। অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা স্বীকার করেছেন দখলদাররা। অভিযোগ রয়েছে কেউ কেউ সরকারি জমিকে নিজের দাবি করে চাঁদা তুলছে। এটা নদী, আমরা এটা সম্পূর্ণটা আমরা নিজে ভরাট করেছি। এখানে আপনার মনে করেন আমরা এই যে রাবিশ ফেলেছি, এখানে আমাদের প্রায় 6 বছর থেকে আমাদের এখানে কাজ করিয়েছি। আমাদের অনুমতি নেওয়া লাগেনি। একবার দরগার থেকে কিছু মানুষ আসছিল, বলেছিল যে আপনারা যেহেতু দোকান এখানে করছেন তো আমাদের কাছে বছর চুক্তিতে সরকারের কাছ থেকে জায়গাটা নেন। পানি উন্নয়ন বোর্ড বলছে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে, নোটিশ দিয়ে শীঘ্রই তাদের উচ্ছেদ করা হবে। যেসব নদী আছে যেগুলোর খনন প্রয়োজন পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকল্প দাখিল করা আছে, প্রকল্পটি পাশ হলে এই নদীগুলো খনন করা হবে। অবৈধ দখলদারের একটা তালিকা আমরা অলরেডি জেলা প্রশাসনকে দিয়ে রেখেছি এবং সেই সাথে জেলা প্রশাসনের সাথে সমন্বয় সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে বাজেট এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সব জায়গায় যে অবৈধ দখলদার আছে তাদের উচ্ছেদের আওতায় নিয়ে আসবো। সরকারি নির্দেশনা অনুযায়ী কয়েকটি মৃতপ্রায় নদী ও খাল দখলমুক্ত করে সংস্কার ও খনন কাজ শুরু করার কথা জানান জনপ্রতিনিধি ও বিভাগীয় কমিশনার। যারা দখল করে আছে তাদের হাত থেকে দখল মুক্ত করে তারা যত বড় শক্তিশালী হোক না কেন আমরা দখল মুক্ত করবো ইনশাআল্লাহ। প্রতিটি নদী ড্রেজিং এবং খনন করে পুরো অবস্থা নেওয়ার জন্য কিন্তু অনেক আর্থিক সংশ্লেষ আছে, তারপরেও কিন্তু আমাদের খনন চলছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজশাহী বিভাগে 40টির বেশি নদ নদী ও খাল দখল দূষণের কারণে রয়েছে অস্তিত্ব সংকটে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঈদকে সামনে রেখে যখন বাড়ছে পাবনার লুঙ্গির চাহিদা, তখন তীব্র লোডশেডিংয়ের কবলে পড়ে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে পাবনার লুঙ্গির চাহিদা পূরণে প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি তাঁতিদের। এ অবস্থায় সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। সারা দেশে মোট তাঁত শিল্পের উৎপাদিত পণ্যের চাহিদার প্রায় 50% উৎপাদন হয় পাবনা জেলা থেকে। তবে গত কয়েকদিনের তীব্র লোডশেডিংয়ে জেলায় প্রায় বন্ধ হয়ে গেছে তাঁত। কিছু কারখানায় জেনারেটরের মাধ্যমে উৎপাদন চালু রাখার চেষ্টা করা হলেও তেল সংকট ও উচ্চ মূল্যের কারণে সেটিও হয়ে উঠেছে কঠিন। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হলে ঈদের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের। দিন রাত 24 ঘন্টা আমরা 12 ঘন্টাও বিদ্যুৎ পাই না। কারণ অসম্ভবে আমরা কাজ করে পারতেছি না, তাহলে আমাদের রুজি কমে গেল। গরমে কাজ কাম করতে পারতেছি না, অনেকটা সময় বসে থাকতে হয়। 300-র মতন শ্রমিক আছে, এখন যদি বন্ধ হয়ে যায় তাদের রুটি রোজগার সব এটার উপরেই চলে। আমাদের আবেদন কারেন্ট ঠিক মতো থাকলে আমরা সব কিছু করতে পারবো এবং আমরা ভালোভাবে বাঁচতে পারবো। সংকট সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সকল প্রোডাক্টিভ সেক্টরে, বিশেষ করে বাণিজ্যিক সেক্টরে যারা উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত, সেখানে আমরা পর্যাপ্ত বিদ্যুৎ আগের মতো যাতে সরবরাহ করে সেই নির্দেশনা আমরা দিয়েছি। কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে পাবনা জেলায় মোট 22,000 তাঁত রয়েছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। ঈদুল আজহাকে সামনে রেখে গবাদি পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর খামারিরা। জেলায় এবার প্রায় 39,000 খামারে লালন পালন করা হয়েছে প্রায় 8 লাখ গবাদি পশু। তবে গোখাদ্যের অস্বাভাবিক দাম আর ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ে দুশ্চিন্তায় প্রান্তিক খামারিরা। জেলায় এবার প্রায় 3,000 কোটি টাকার গবাদি পশু বেচা কেনার আশা প্রাণী সম্পদ বিভাগের। বিস্তারিত MR রকির রিপোর্টে। পরম মমতায় চলছে খামার পর্যায়ে বিশাল দেহি সব গরুর পরিচর্যা। নওগাঁর ছোট বড় 39,000 খামারের চিত্র এখন ঠিক এমনই। কোরবানির বাজারে কাঙ্ক্ষিত দাম পেতে পশুর শেষ মুহূর্তের নিবিড় পরিচর্যায় ব্যস্ততায় খামারি ও শ্রমিকরা। ছোট বড় মিলে 99টা গরু আছে। আমরা আশা করছি তো এবছর ঈদের মধ্যে যদি বাজারটা একটু ওঠে তাহলে আমরা খামারিরা
টিকে থাকবো। রাস্তাঘাটে বিভিন্ন সমস্যা দেখা দেয়, আমরা যেন রাস্তাঘাটে সঠিকভাবে আমরা যেন বাইরে গরু নিয়ে যেতে পারি এবং সঠিকভাবে বেচতে পারি। খামারিরা বলছেন 1 লাখ টাকা থেকে শুরু করে 10 মণ ওজনের 3 থেকে 4 লাখ টাকার দৃষ্টিনন্দন লাল ষাঁড়ের দিকে নজর সবার। তবে গোখাদ্যর চড়া দামে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের অঙ্ক নিয়ে শঙ্কিত খামারিরা। সেই সঙ্গে সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা বন্ধে কঠোর দাবি জানিয়েছেন তারা। গরু ছাগল ভেড়া প্রায় এদেশে 3 থেকে 3.5 মানে কোটি টাকার মতো মানে ট্রানজাকশন হবে যদি সুষ্ঠুভাবে যদি আপনার দেশে ব্যবস্থাপনাগুলো আপনার ঠিক থাকে। ঈদের হাটে খামারিরা যেন লোকসানে না পড়ে সেদিকে খেয়াল রাখার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। আমাদের একটা নির্বিঘ্ন যোগাযোগ রাখা, যে কোনো ধরনের গরু আসতেছে কিনা বা পশু আসতেছে কিনা অবৈধ পন্থায় সরকারি আইন এবং বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, জেলায় কোরবানি ঈদকে ঘিরে এবার প্রায় 8 লাখ গবাদি পশু খামার পর্যায়ে লালন পালন করা হচ্ছে, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। নওগাঁ থেকে এমআর রকি, সময় সংবাদ। অবকাঠামো থাকলেও সেবা মেলে না রাজশাহীর কমিউনিটি ক্লিনিকগুলোতে। চালুর পর থেকে 2.5 দশক ধরে নানা সমস্যায় জর্জরিত ক্লিনিকগুলো। ওষুধ না থাকায় ভেঙে পড়ছে গ্রামীণ স্বাস্থ্যসেবা। চিকিৎসা সেবা নিতে এলে খালি হাতে ফিরে যাচ্ছেন গ্রামের মানুষ। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। সুবিধাবঞ্চিতদের কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতি 6,000 মানুষের জন্য থাকবে একটি করে ক্লিনিক। এমন লক্ষ্য নিয়ে যাত্রা করা রাজশাহীর 234টি কমিউনিটি ক্লিনিক চলছে নামে মাত্র। অবকাঠামো, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সবই আছে, শুধু নেই ঔষধ ও সেবাটুকু। সরকারি স্বাস্থ্যসেবা নিতে রাজশাহীর বানেশ্বর ইউনিয়নের নামাজ গ্রামের কমিউনিটি ক্লিনিকে আসেন গৃহিণী লাবণী বেগম। ফিরে যান শূন্য হাতে। এখন এই ক্যাপসুলটা পাওয়া যাচ্ছে না, আমসারটাও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওগুলো বন্ধ। লাবণী বেগমের মতো সুবিধা বঞ্চিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ, পরিবার পরিকল্পনা এবং প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ দেয়া ও টিকাদান কর্মসূচি চালানোর কথা ছিল এই ক্লিনিকগুলোর। স্বাস্থ্যকর্মীরা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের পুরো মেয়াদে মাত্র একবার ওষুধ পেয়েছেন তারা। 22 রকমের ওষুধ ছিল, 17 রকমের ওষুধ নাইখো, এই পাওয়া যাচ্ছে না। ওষুধের সাপ্লাই আমরা অনেক দিন পাই নাই, ওষুধ নিয়ে আমরা খুবই হতাশার মধ্যে আছি। জানা যায় 2025 সালের আগস্ট থেকে সেপ্টেম্বরে একবার 3টি কার্টুনে 22 ধরনের ওষুধ সরবরাহ করা হয়েছিল। তাতে টেনে টুনে চলেছে 3 মাস। ওষুধ না পাওয়ায় স্বাস্থ্যকর্মীরা বিব্রত, রোগীরা ক্ষুব্ধ। না, আমাদের কাছে আপাতত ওষুধ নাই, প্রায় সব কমিউনিটি ক্লিনিকে ওষুধের আপাতত নাই আর কি। 25 সালে আমরা একবারে ওষুধ পাইছি সেপ্টেম্বরে, 3 কার্টন ওষুধ পাইছিলাম, 3 বক্স। জেলার সিভিল সার্জন জানালেন, দ্রুতই ওষুধ সরবরাহ স্বাভাবিক হবে এবং সংকট কেটে যাবে। আমরা প্রকিউরমেন্ট কমপ্লিট হয়েছে, আমরা সরবরাহ পর্যায়ে রয়েছি, বিভিন্ন জেলা বিভাগগুলোতে দেওয়া শুরু করেছি, হয়তো আপনাদের বিভাগেও অতি সত্বর আমরা সরবরাহ করতে পারবো। সম্প্রতি রাজশাহী স্বাস্থ্য বিভাগের বৈঠকের পর আশার আলো দেখছে ঝিমিয়ে পড়া কমিউনিটি ক্লিনিকগুলো। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বৈরী আবহাওয়ায় এবারে রংপুরে হাড়ি ভাঙা আমের ব্যাপক ক্ষতি হয়েছে। আটি আসার ঠিক আগ মুহূর্তে গুটি ঝরে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন বাগান মালিকরা। যদিও কৃষি বিভাগ বলছে প্রাকৃতিক দুর্যোগে খুব একটা প্রভাব পড়বে না। রেদওয়ান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ ও তারেকুল ইসলাম। 1 বিঘা জমি লিজ নিয়ে আমের আবাদ করেছেন মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকার চাষি জাহিদুল ইসলাম। সাম্প্রতিক ঝড় বৃষ্টিতে আমের গুটি পড়ে যাওয়ায় স্প্রে দিয়ে বাকিটুকু ধরে রাখার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ঝড় বৃষ্টির আগে যেরকম পরিমাণ আম ছিল, তা এখন মনে করো তার অর্ধেক, মানে ঝড় বৃষ্টিতে আমরা পড়ে গেছি। একই অবস্থা পদাগঞ্জ ও রুকনিগঞ্জ সহ বিভিন্ন এলাকার বাগানীদের। জানান, 1 বিঘে পরিচর্যা খরচ বেড়েছে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের ধকল কাটানোই মুশকিল হয়ে পড়েছে। 100% আম দেখা গেছে, এখন সে আম মনে করো ঝড় তুফান মুগুল টুগুল পড়ে যাওয়ার পর
এখন 50% দেখা গেল। প্রথম থেকে বহু ট্রিটমেন্ট করছি, করার পর কয়েকদিন ধরে সারার পর আম পড়ে গিয়েছি। ফলনটা যা হচ্ছিল আল্লাহ দিয়েছিল হচ্ছিল, কিন্তু ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। ওষুধের খরচটা বেশি, তার মানে বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি ফিরে ওষুধ দিবে না করছে, ফির এই বৃষ্টি হচ্ছে, এই কারণে কিন্তু এবার আমের হয়তো ফলনটা আমার এদিকে একটু কম দেখা যাচ্ছে। যদিও কৃষি বিভাগ বলছে প্রাকৃতিক দুর্যোগে খুব একটা প্রভাব পড়বে না। এখন যে আমের স্তর গুটি স্তরে, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে রিস্কি যে স্তরটি ছিল মুকুল ঝরা, সেটি পার হয়ে এসেছে। এই গুটি স্তরে খুব বড় ধরনের ক্ষতির কোনো আশঙ্কা নেই। রংপুরে মোট ৬,১89 হেক্টর জমিতে আমের আবাদ হলেও হাড়িভাঙা আমের গাছ রয়েছে ২,৫৫৬ হেক্টর জমিতে, যেখানে গত বছর উৎপাদন হয়েছিল ৩৮,৫০৮ মেট্রিক টন আম। কৃষিবিদদের ভাষায় হাড়িভাঙা আমের কম ফলন হলে অফ ইয়ার, আর ভালো ফলন হলে সে বছরকে অন ইয়ার বলা হয়ে থাকে। এবছর অন ইয়ার হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে হাড়িভাঙা আমের বাম্পার ফলনে কিছুটা শঙ্কিত বাগানীরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। নাটোরের নলডাঙ্গা উপজেলায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ। মানুষ, গবাদি পশুর পাশাপাশি পার্থেনিয়াম গাছ ক্ষতি করছে কৃষি জমির। কৃষি বিভাগ বলছে বিষাক্ত এই গাছ নিধনে কাজ শুরু হয়েছে। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য, রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। দেখতে যতটা সুন্দর, ক্ষতির পরিমাণ তার চেয়েও অনেক বেশি। বলছি গুল্মজাতীয় উদ্ভিদ পার্থেনিয়ামের কথা। এর স্পর্শ গবাদি পশু ও মানুষের শরীরের জন্য বিপজ্জনক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে রাস্তার দুই ধারে ফসলি জমির পাশে জন্মায় দ্রুত বর্ধনশীল পার্থেনিয়াম। হাত বা পায়ে ছোঁয়া লাগলেই অ্যালার্জি, ফুসকুড়ি সহ দেখা দেয় চর্মরোগ। এছাড়া একই রোগে আক্রান্ত হয় গবাদি পশুও। রাজশাহী, নাটোর সহ এই অঞ্চলের বিভিন্ন উপজেলায় দেধারসে বাড়ছে পার্থেনিয়াম, ছড়াচ্ছে বিষ। এখানকার কৃষকরা চুলকানির পাশাপাশি চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন পতিত জমিতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। পায়ের সাথে বাদা চুলকায়, ছোট ছোট ফসিল লাগানো হয়, ঘাও হয়। মানুষের মাঝে হচ্ছে চুলকানি, খোঁজপাঁচড়া এবং হচ্ছে যেখানে আবাদের জমিতে হবে সেখানে আবাদ কমে যাওয়ার সম্ভাবনা আছে, এবং যে গবাদি পশুগুলা খায় তাকে রোগের সম্ভাবনা আছে। পার্থেনিয়াম গাছের পাতা খেলে গবাদি পশুর ত্বকের ক্ষতির পাশাপাশি মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া উৎপাদিত দুধের স্বাদ তিতা হয়, যা পান করলে হতে পারে বিভিন্ন ব্যাধিও। পার্থেনিয়াম গবাদি পশুর জন্য মারাত্মক বিষক্রিয়া তৈরি করে। প্রধান যে সমস্যাটা হয়, এই পার্থেনিয়াম আগাছাটা গবাদি পশু যখন খায়, গবাদি পশুর ডায়রিয়া, ক্ষুধামন্দা হতে পারে এবং পয়জনিং হয়ে গবাদি পশুর মৃত্যুও হতে পারে। কৃষি বিভাগ বলছে গুল্মজাতীয় এই গাছ নিধনের চেষ্টা করা হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন মাঠ দিবস, প্রশিক্ষণ, সেমিনার, এই প্রোগ্রামগুলোতে আমরা নিয়মিতভাবে কৃষকদের এই আগাছার যে ক্ষতিকর দিক সেটা বলে থাকি। একটি পার্থেনিয়াম থেকে জন্ম নেয় প্রায় ৫,০০০ পার্থেনিয়াম গাছ। ধারণা করা হচ্ছে আফ্রিকা এবং মেক্সিকো থেকে গমসহ বিভিন্ন খাদ্যশস্যের মাধ্যমে দেশে ঢুকেছে এ গাছের বীজ। ওমর ফারুক, সময় সংবাদ। পরিষ্কার পরিচ্ছন্নতার পর ময়মনসিংহ নগরীর ওপর দিয়ে প্রবাহিত আকুয়া খালের দুই পারে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। মঙ্গলবার দুপুরে দীঘারকান্দা বাইপাস এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক রকুনুজ্জামান রোকন। তিনি জানান, প্রাথমিকভাবে খালপাড় জুড়ে ফলজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধক মিলিয়ে 50,000 গাছ রোপণের লক্ষ্য নিয়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে খাল কেন্দ্রিক এলাকাগুলোকে ধীরে ধীরে পার্কে রূপান্তর করা হবে। তিন ছাত্রীর হলের সিট বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে সরকারি তিতুমুর কলেজের ছাত্রীরা। এ সভায় সিট বাতিলকৃত ছাত্রীদের পক্ষে বিপক্ষে অবস্থান নিতে দেখা যায় ছাত্রীদের। রাতে তিতুমির কলেজের সুফিয়া কামাল হলের সামনে উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হয়। এক সভায় প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন ছাত্রীরাও। এক পক্ষের অভিযোগ,
হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোর কারণে বাতিল করা হয়েছে 3 জন ছাত্রের সিট। অন্যদিকে আরেক দল বলছেন গোপন রাজনৈতিক কার্যক্রমের ফলেই বাতিল করা হয়েছে ওই 3 শিক্ষার্থীর সিট। রাজনীতি সবার অধিকার, কিন্তু রাজনীতির নামে সিট মানে দলীয়ভাবে ওদেরকে দলীয় নেতাকর্মীদেরকে পুনর্বাসন, শিক্ষার্থীদেরকে সিট বাতিল করে দলীয় নেতাকর্মীদেরকে পুনর্বাসন, তাদের প্রতিবাদটা ছিল আজকে এই জন্য। তাদের বিরুদ্ধে কোনো সমস্যা পেয়েছে বিধায় তাদের সিটটা বাতিল করেছে। সে ছাত্র শক্তির একজন নেতা, সে এখানে মব করার জন্য আসছে। চাঁদপুরের কচুয়ায় অভিযান চালিয়ে 5 মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সাতবাড়িয়া গ্রামে অভিযানে চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় একই পরিবারের শরীফ, আরিফ ও তাদের বাবা মীর হোসেন নামে 3 জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে কর্মকর্তারা। অন্যদিকে আলাদা অভিযানে আরেকটি পরিবারের সদস্য আলমগীর এবং তার স্ত্রী শিউলি বেগমকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে 3 জনকে 1 বছর করে এবং 2 জনকে 2 বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পিরোজপুরে কিশোরী ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক SM মনিরুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ভিকটিম মামার বাড়ি থেকে লেখাপড়া করত। স্কুলে আসা যাওয়ার পথে মোহাম্মদ সুমন হাওলাদার প্রায় তাকে উত্ত্যক্ত করত। 2018 সালের 3 মার্চ বিকেলে স্কুল ছুটি হলে সুমন জোরপূর্বক ফিরোজ পাহলনের খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী বাড়ি থেকে মামাকে ঘটনা বলে। পরে 16 মার্চ সুমন হাওলাদারকে আসামি করে ভান্ডারিয়া থানায় ধর্ষণ মামলা করেন নিজাম হাওলাদার। পুলিশ আসামি সুমনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। শিক্ষক নিয়োগ অনিয়ম ও দুর্নীতিসহ নানা অভিযোগে উপাচার্যকে অপসারণের দাবি জানিয়েছে ছাত্রদল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে জড়ো হন ছাত্রদলের সদস্যরা। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব। তিনি অভিযোগ করেন, বর্তমান উপাচার্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আইন না মেনে নিজের খেয়াল খুশি মতো ক্ষমতার অপপ্রয়োগ করছেন। এছাড়া তার বিরুদ্ধে এক খাতের বরাদ্দ অন্য খাতের ব্যয়সহ নানা অভিযোগ করেছে। এজন্য ভিসিকে অপসারণের দাবি জানিয়ে 48 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। পরে ছাত্রদল কর্মীরা ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। ভোরের সময় আরও থাকছে। 9 মে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ। লিবন বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আয়েশা খাতুন নামে 24 বছরের এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ, যাকে প্রায় 7 বছর আগে অপহরণের পর হত্যা করা হয় বলে দাবি করে আসছিল তার পরিবার। রোববার রাতে ভোলাহাট উপজেলা সদরের বাস স্ট্যান্ড থেকে তাকে উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপহরণের পর হত্যার অভিযোগে হওয়া মামলায়ও দায়ী করা হয়রানির শিকার হত্যা মামলার আসামির ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। 3 ভাই ও 1 ভাইয়ের স্ত্রী মিলে অপহরণ করে কিশোরী আয়েশা খাতুনকে। হত্যার পর গুম করে তার মরদেহ, এমন অভিযোগ তুলে দায়ের করা মামলায় আসামি ছিলেন গৃহবধূ নাজমা বেগম, তার স্বামী ও 2 দেবর। দীর্ঘ 4 বছরে দফায় দফায় হয়েছে তদন্ত, পাল্টেছে তদন্তকারী সংস্থা। অভিযোগের সত্যতা না মিললেও হতে হয়েছে নানা হয়রানি। এবার হত্যার শিকার সেই আয়েশাকে দীর্ঘ 7 বছর পর আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, 2019 সালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় আয়েশা। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে আদালতে অপহরণ মামলা করেন তার মা আদুরি বেগম। মামলার তদন্তে সত্যতা না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ ও সিআইডি। পরবর্তীতে 2024 সালে 4 জনকে আসামি করে হত্যার অভিযোগ এনে মামলা করা হয়। অবশেষে আয়েশা জীবিত উদ্ধার হওয়ায় অবাক গ্রামবাসী। এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। কাগজ কলমে তো ওটাই আসছে যে যেহেতু 8 বছর থেকে হারাইয়া গেছে, তাহলে তো আর বেঁচে নাই। কাগজ কলমে মরা মানুষ ঘুরে আছে বেটা। হঠাৎ দেখছি বাড়ি থাকা নাই রে, আর কি করবো, ঢুরাঢুরি করলে দিয়ে আর
কিছুদিন ধরলো এখন কেস চলছে, কারোর উপর কেস করেছে, লেগেছে, কে কি করেছে। এদিকে মিথ্যা হত্যা মামলায় হয়রানির শিকার আসামি পক্ষ দাবি জানিয়েছে ন্যায় বিচারের। এই বাড়িতে নাকি তাকে আমরা হত্যা করে তার লাশকে গুম করে রেখেছি। এই যে হত্যা আর গুমের একটা মামলা, এটা তো অনেক ভাই। আমার 3 ভাইয়ের নামে আর আমার ভাবির নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। 7-8 বছর পর সে মেয়েটার মা বাবা বলেছে যে মারা গেছে, আমার ভাবি বলে মারা ফেলেছে। সে মেয়েটা এখন ফেরত এসেছে। আমি যেভাবে যে কষ্ট পেয়েছি এর থেকে দ্বিগুণ শাস্তি যেন ওদের দেয়, আমি এটাই আল্লাহর কাছে বিচার চাইছি, ওদের কাছে সরকারের কাছে বিচার চাচ্ছি আমি এটা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আয়েশার পরিবারের কেউ। তবে ঘটনার পূর্ণ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ। আদালতে প্রেরণ করা হয়েছে, তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ এবং এর ব্যাপারে কেউ জড়িত আছে কিনা এটা আমরা তার স্টেটমেন্ট নিয়ে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। 2019 সালের 31 মে 17 বছর বয়সে নিখোঁজ হয় আয়েশা খাতুন। সোমবার দুপুরে 164 ধারায় জবানবন্দি রেকর্ডের পর আয়েশাকে তার মা বাবার জিম্মায় দেন আদালত। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। রংপুরে রাজস্ব ফাঁকি দেয়া 36 লাখ টাকা মূল্যের অবৈধ বিড়ি, গুল ও জর্দা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর টার্মিনাল এলাকায় বিভিন্ন সরকারি দপ্তরের উপস্থিতিতে অবৈধ তামাকজাত দ্রব্য ধ্বংসের এই কার্যক্রম পরিচালনা করেন কাস্টমস কমিশনারেট এর যুগ্ম কমিশনার পায়েল পাশা। পরে ধ্বংসকৃত অবৈধ বিড়ি, গুল ও জর্দা পণ্যগুলোকে মাটি চাপা দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, ফায়ার সার্ভিস, পরিবেশ ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় একটি ক্লিনিকে অভিযান চালিয়ে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জীবননগরের মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোমে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্লিনিকটির অপারেশন থিয়েটারের ভেতরে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার অভিযোগে 30,000 টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাহমিদা আক্তার রুনা উপস্থিত ছিলেন। দিনাজপুরের হিলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রির দায়ে 3টি ওষুধের দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে হিলি বাজারের ওষুধের দোকানে অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে কেউ যেন মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রয় না করার এই নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বগুড়ার দুপচাচিয়ায় 7 বছর বয়সী শিশুকে ধর্ষণের প্রতিবাদে থানা ঘেরাও ও সড়ক অবরোধ করেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে বগুড়া নওগাঁ মহাসড়কের দুপচাচিয়া থানা বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার রাতে শিশুকে ধর্ষণের অভিযোগে তাৎক্ষণিকভাবে ইদ্রিস আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে নেয়ার আগেই শিক্ষক, অভিভাবক, গ্রামবাসী বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ জানায়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর শিক্ষার্থী একই এলাকার এক নারীর কাছে নিয়মিত প্রাইভেট পড়তে গেলে গৃহশিক্ষিকার অনুপস্থিতির সুযোগে তার স্বামী ওই শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে রাতেই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় মৃত্যুর 5 দিনেও লাশ নিতে আসেনি সন্তান স্ত্রী। পরে বেওয়ারিশ হিসেবে মঙ্গলবার বিকেলে এক বৃদ্ধার লাশ দাফন করে একটি বেসরকারি সংগঠন। 30 এপ্রিল রাতে সংক্রমণজনিত রোগে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা যান কুমিল্লার দেবিদ্বারে কারওইন গ্রামের বাসিন্দা খোকন মিয়া। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের তথ্যে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তবে মরদেহ নিতে অস্বীকৃতি জানায় পরিবারটি। পরে বাতিঘর নামে একটি সংগঠনের উদ্যোগে পৌর এলাকায় বেওয়ারিশদের কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়। 2 সন্তান আছে এবং ওনারা থাকার বাবা মারা যাওয়ার পরে ওনারা আসে নাই। এটা আসলে আমরা খুবই দুঃখ প্রকাশ করি। আমরা কেউ যদি কারো পরিবার থেকে যদি সামর্থ্য না থাকার কারণে যদি দাফন না করে অথবা কেউ যদি না আসে এগিয়ে, আমরা সেই লাশগুলো দাফন করি। বগুড়ায় জিন তাড়ানোর নামে রাজশাহীর এক স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের নামাজগড় এলাকা থেকে অভিযুক্ত কবিরাজ রেজাউল করিমকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণীতে জানা যায় বেশ কিছুদিন মাথার যন্ত্রণায় আক্রান্ত ছিলেন কিশোরী। 3 মে তার বাবা রাজশাহী থেকে বগুড়ায় আশরিফা দাওয়াখানায় কিশোরীর মাদ্রাসা শিক্ষক রেজাউল করিমের কাছে নিয়ে আসেন। মেয়ের উপর জিন ভর করেছে জানিয়ে পরিবারের সদস্যদের বাইরে রেখে দেয়া হয়। পরে জিন তাড়ানোর নামে কিশোরীকে প্রথম দফায় ধর্ষণ করে অভিযুক্ত রেজাউল। একই দিন বিকেলে ভুক্তভোগীর বাবাকে জিন তাড়ানোর টাকা আনতে বাড়ি পাঠালেন কবিরাজ। এই সুযোগে আবারও ধর্ষণ করে অভিযুক্ত। পরে ভুক্তভোগী কান্না করতে থাকলে জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা জানায় বাবাকে। এই ঘটনায় সদর থানায় মামলা দায়ের করলে গ্রেপ্তার করা হয় রেজাউলকে। তার বাপ মা সবাইকে ওখান থেকে চলে যেতে বলেন, সে একটা ঘরের ভিতর আটকে রেখে বলে জিন তাড়ানোর জন্য এটা করা লাগবে। কিছুক্ষণ পরে মেয়েটা বের হয়ে আসে, কান্নাকাটি করে যে সে ধর্ষিত হয়েছে। এমন এজাহার পাওয়ার পরে আমরা মামলা রেকর্ড করি, তাকে গ্রেপ্তার করে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, রিমান্ডের আবেদন করা হবে। মামলা তদন্ত করে সুষ্ঠু বিচারের জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে। টাঙ্গাইলে অবৈধ পেট্রোল ও নিম্নমানের মোবিল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সখীপুর উপজেলার বড়চওনা বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স আল আমিন পার্টস কর্নারে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। দোকান থেকে 6টি কোম্পানির নিম্নমানের বোতলজাত মোবিল জব্দ করা হয়। এসব পণ্যের কোনো বৈধ অনুমোদন, উৎপাদন তথ্য বা কোনো মেয়াদ উল্লেখ ছিল না। জিজ্ঞাসাবাদে অবৈধভাবে পেট্রোল বিক্রির বিষয়টি স্বীকার করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ আলামিন। পরে তাকে 10,000 টাকা জরিমানা করা হয়। মেহেরপুরে তুচ্ছ ঘটনার জেরে অস্ত্রের আঘাতে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে শহরের শেখপাড়ায় ঘটনা ঘটে। পুলিশ জানায় সামিরুল ইসলাম কালু ও রিকশা চালক গোলাম হোসেন সম্পর্কে খালাতো ভাই। 2 মে গোলামের রিকশার ধাক্কায় প্রতিবেশী বন্যা খাতুনের বাড়ির প্রাচীর ভেঙে যায়। পরদিন প্রাচীর নির্মাণ করে দিলেও টিনের ফটকটি লাগাতে পারেননি গোলাম। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বন্যা খাতুন ও গোলামের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় বন্যা ডেকে আনেন কালুকে। কথা কাটাকাটির এক পর্যায়ে গোলাম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে কালু। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গোলামকে মৃত ঘোষণা করেন। বন্যার পক্ষ নিয়ে কালু এই যে সহ বন্যা কুপিয়ে হত্যা করে মানে প্রাথমিকভাবে জানা যায় আর কি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি আর বিস্তারিত তদন্তে পরবর্তীতে জানানো হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আগামী 9 মে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নির্মম হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এর আগে স্থানীয় সময় বুধবার বাদ-জুমা জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে জামিল ও বৃষ্টির পরিবারের সহায়তায় প্রায় $2 লাখ অর্থ সংগ্রহ করেছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জামিল আহমেদ লিমনের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে নির্মমভাবে খুন হওয়া বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:50 ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40। এদিকে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী 8 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। মিয়ামি কনসুলেটকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পক্ষে এই ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। বৃষ্টির সহপাঠী ও স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন 6 মে বুধবার ট্যাম্পার বে এরিয়া ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর মরদেহ আবারও ফিউনারেলে নিয়ে যাওয়া হবে। এদিকে হত্যার শিকার 2 বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সহায়তায় গো ফান্ড মিতে খোলা অ্যাকাউন্টে এখন পর্যন্ত $1,94,500 জমা হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্যাম্পায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারী সংস্থা জানায় জামিলের রুমমেট হিশাম আবু গেরভে এই 2 জনকে হত্যা করেছে। গ্রেফতারের পর আদালত অভিযুক্ত হিশামকে কারাগারে পাঠিয়েছেন।
এর আগে গত 4 মে পাঠানো হয় জামিলের মরদেহ। এবার বৃষ্টির মরদেহ যাচ্ছে দেশে। এই ঘটনার 3 সপ্তাহ পরও ট্যাম্পা এলাকা ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকাবহ পরিবেশ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয় সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছেন। দেশটির রাজনীতিতে মুখ্যমন্ত্রী পদ নিয়ে নাটকীয়তার নতুন ঘটনা নয়। 1950-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নানা ঘটনার সাক্ষী হয়েছে দেশটি। আমরা তো হাড়ি নিচে যাবো জোর করে দখল করে, যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে কেন্দ্র করে তৈরি হয়েছে নাটকীয়তা। বিজেপির শুভেন্দুর কাছে বড় ব্যবধানে পরাজয়ের মাধ্যমে রাজ্যটিতে 1.5 দশকের বেশি সময় ধরে চলা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শাসনের পতন হলো। নিজের আসন ভবানীপুরে হারের পরও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে নারাজ। উল্টো তিনি দাবি করেছেন এই ভোট গণনায় ব্যাপক কারচুপি হয়েছে এবং নির্বাচন কমিশন সরাসরি বিজেপির হয়ে কাজ করেছে। যদিও দেশটির রাজনীতিতে মুখ্যমন্ত্রী পদ নিয়ে নাটকীয়তা নতুন ঘটনা নয়। 1950-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রয়েছে নানা ঘটনার ইতিহাস। ভারতের ইতিহাসে প্রথম বড় নাটকীয়তা শুরু হয় কেরালার EMS নাম্বুদিরিপাদের সরকারকে কেন্দ্র করে। 1957 সালে তিনি ভারতের প্রথম অন কংগ্রেস মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু মাত্র 2 বছরের মাথায় কেন্দ্রীয় সরকার আর্টিকেল 356 মানে রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করে তার সরকারকে বরখাস্ত করে। এটি ছিল ভারতের গণতান্ত্রিক ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়। অন্যদিকে 1967 সালে মাত্র 15 দিনের মধ্যে 3 বার দল পরিবর্তন করেছিলেন হরিয়ানার বিধায়ক গয়ালাল। তার এই নাটকীয় দলবদলের কারণে হরিয়ানায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছিল। এই ঘটনার প্রেক্ষাপটে পরবর্তীতে ভারতে দলবদল বিরোধী আইন প্রবর্তিত হয়। এছাড়া অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রী NT রামারাও যখন চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ছিলেন, তখন তার দলেরই মন্ত্রী ভাস্কর রাও কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। NTR দেশে ফিরে হুইল চেয়ারে করে তার অনুগত বিধায়কদের নিয়ে রাষ্ট্রপতির কাছে হাজির হন। বিশাল জনমত এবং রাজনৈতিক চাপের মুখে মাত্র 1 মাসের মাথায় তাকে পুনরায় মুখ্যমন্ত্রী পদে ফিরিয়ে দিতে বাধ্য হয় কেন্দ্র। সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় নাটকীয়তা দেখা যায় মহারাষ্ট্রে 2019 সালে। শিবসেনা NCP কংগ্রেস জোট সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিল। তখন হঠাৎ একদিন ভোরে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হয় এবং সকাল 8টায় দেবেন্দ্র ফড়নবিস মুখ্যমন্ত্রী ও অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। যদিও এই সরকার মাত্র 80 ঘন্টা টিকে ছিল, কিন্তু ভোরের ওই শপথ অনুষ্ঠান পুরো ভারতকে চমকে দিয়েছিল। এর আগে কর্ণাটকে 2018 সালে একক বৃহত্তম দল হিসেবে বিজেপি সরকার গঠনের দাবি জানায়। BS ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় বিধায়ক তার ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশে ফ্লোর টেস্টের ঠিক আগে বিধানসভায় দাঁড়িয়ে আবেগঘন বক্তব্য দিয়ে তিনি পদত্যাগ করেন। মাত্র 55 ঘন্টা তিনি সেই দফায় মুখ্যমন্ত্রী ছিলেন। নাটকীয়তা থেকে বাদ পড়েনি ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুও। রাজ্যটিতে জয়ললিতার মৃত্যুর পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে চরম নাটক শুরু হয় ও পনিরসেলভাম এবং শশীকলার মধ্যে। পনিরসেলভাম জয়ললিতার সমাধিস্থলে ধ্যান করে দাবি করেন যে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। শশীকলা মুখ্যমন্ত্রী হওয়ার পথে থাকলেও দুর্নীতির মামলায় তাকে জেলে যেতে হয়। শেষ মুহূর্তে তিনি পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী মনোনীত করেন। এ ঘটনাই তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি করে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি BJP। এরই মধ্যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর পদ নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছিলেন কোনো এক বাঙালি হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সে তালিকায় এগিয়ে রয়েছে বিজেপির প্রথম সারির নেতাদের নাম। উড়িয়ে দেওয়া যাচ্ছে না নারী মুখ্যমন্ত্রী হবার সম্ভাবনাও। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় বদলে দিচ্ছে রাজ্যের দীর্ঘদিনের রাজনীতির চিত্র। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর পতন ঘটল মমতা সরকারের। এরই মধ্যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পদ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
মুখ্যমন্ত্রীর পদে সব দিক থেকে দৌড়ে এগিয়ে আছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 2021 সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে হারিয়ে বড় আলোড়ন সৃষ্টি করেন শুভেন্দু। এরপর বিরোধী দলনেতা হিসেবে টানা 5 বছর বিধানসভায় মুখ্যমন্ত্রী ও তৃণমূলের বিরুদ্ধে অত্যন্ত আগ্রাসী ভূমিকা পালন করেন। নানা রাজনৈতিক বিষয়ে পদক্ষেপের কারণেই বিজেপির প্রধান মুখ হয়ে ওঠেন, যার মাধ্যমে কেবল পূর্ব মেদিনীপুর নয়, পুরো রাজ্যের নেতা হয়ে ওঠেন শুভেন্দু। আগামী পরশু সদ্য নিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি ও আরএসএস ঘরানার নেতা শ্রমিক ভট্টাচার্য। দলের ভিত্তি মজবুতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই নেতা। 2024 সালের উপনির্বাচনে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়ে রাজ্যের প্রথম নির্বাচিত বিজেপি বিধায়ক হন। তার ক্লিন ইমেজ এবং অভিজ্ঞতা তাকে মুখ্যমন্ত্রীর তালিকায় এগিয়ে রাখছে। রাজ্য বিজেপির আরেক পরিচিত মুখ স্বপন দাশগুপ্ত দলের কেন্দ্রীয় নেতৃত্বের বেশ ঘনিষ্ঠ হলেও তার প্রশাসনিক অভিজ্ঞতার ঘাটতিকে দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে। আলোচনায় রয়েছে রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের নাম। এবারের নির্বাচনী প্রচারণায় নারী নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিজেপি। তাই নারী মুখ্যমন্ত্রী নিয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। সেক্ষেত্রে অগ্নিমিত্রা পাল কিংবা রূপা গাঙ্গুলির নাম আলোচনায় রয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে বলে জানান তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের যত তাড়াতাড়ি সম্ভব আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো উচিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, হরমুজ সংকটে অন্তত 10 জন বেসামরিক নাবিক নিহত হয়েছে। ওয়াশিংটন তেহরানের উপর সর্বোচ্চ চাপ নীতির প্রয়োগ করেছে বলেও অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের নৌবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এখন তারা ছোট ছোট নৌযানে সীমাবদ্ধ। আর এসব ছোট নৌযানে মার্কিন হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে ইরান এখন কোনো মতে বেঁচে থাকার চেষ্টা করছে। তেহরানের এখন আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো উচিত বলেও জানান তিনি। ইরানের উচিত স্মার্ট সিদ্ধান্ত নেওয়া, তাদের স্মার্ট কাজটা করা উচিত, কারণ আমরা মানুষ মারতে চাই না। না না, আমি চাই না। এটা খুব কঠিন কাজ। তারা ভালো মানুষ, আমি তাদের চিনি। নিউ ইয়র্ক সহ বিভিন্ন জায়গায় বহু ইরানি বন্ধু আছে আমার, তারা খুব ভালো মানুষ। আমি চাই না তাদের হত্যা করতে। এর কিছুক্ষণ পরেই সামাজিক মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে বলেও জানান তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, এই প্রণালীতে আটকে থাকা জাহাজগুলো জলদস্যুদের হামলার ঝুঁকিতে আছে। হরমুজের সংকটে এখন পর্যন্ত বেশ কয়েকজন বেসামরিক নাবিক নিহত হয়েছেন বলে জানান তিনি। মার্কো রুবিও হোয়াইট হাউসে আরও বলেন, হরমুজ পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রই একমাত্র সক্ষম দেশ এবং তারা বিভিন্ন শিপিং কোম্পানির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখনও শেষ হয়ে যায়নি। তবে হরমুজ প্রণালীতে কোনো বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হলে ইরানকে ভয়াবহ আক্রমণের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের অনুমোদিত রুট বা পথ ছাড়া অন্য কোনো পথে জাহাজ চললে কঠোর জবাব দেওয়া হবে বলে জানায় তারা। সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, যুক্তরাষ্ট্রই ছিল তাদের হামলার একমাত্র লক্ষ্য। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান অভিযোগ করেছেন, ওয়াশিংটন তেহরানের উপর একদিকে সর্বোচ্চ চাপ নীতির প্রয়োগ করছে, অন্যদিকে আলোচনা টেবিলে বসে একতরফা শর্ত মানার প্রত্যাশা করছে। তার মতে এই দ্বিমুখী অবস্থান বাস্তবসম্মত নয় এবং এমন কাঠামোয় কোনো কার্যকর সমঝোতা সম্ভব নয় বলে অভিযোগ করেছেন পেজিশকিয়ান। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সামনে রেখে মিরপুরে পুরো দল নিয়ে বাংলাদেশের অনুশীলন যোগ দিয়েছেন নাহিদ রানা। প্রথম সুযোগ পেয়ে রোমাঞ্চিত অমিত শাহ। বিশ্বজুড়ে নতুন আতঙ্ক হান্টা ভাইরাস। বিরল কিন্তু প্রাণঘাতী ইঁদুরবাহী ভাইরাসটি
ফুসফুস ও কিডনিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। প্রাথমিক উপসর্গ অনেক সময় সাধারণ ফ্লুর মতো হওয়ায় শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়ায়। হান্টাভাইরাসের এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন নেই। মানব থেকে মানব সংক্রমণের সম্ভাবনার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আটলান্টিক মহাসাগরের একটি প্রমথতরীতে রহস্যজনক অসুস্থতা ও মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় হান্টা ভাইরাস। এই ভাইরাস কি, কিভাবে ছড়ায়, এ নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন উঠছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য মতে হান্টা ভাইরাস মূলত ইঁদুরবাহিত ভাইরাসের নাম। সাধারণত ইঁদুরের শুকিয়ে যাওয়া বিষ্ঠা থেকে বাতাসে ছড়িয়ে পড়া কণা নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশের মাধ্যমে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। বিরল হলেও ইঁদুরের কামড় বা আঁচড় থেকেও এটি ছড়াতে পারে। কিছু ক্ষেত্রে আবার ঘনিষ্ঠ সংস্পর্শেও এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শ, যেমন আটলান্টিক মহাসাগরে নেদারল্যান্ডস ভিত্তিক প্রমথতরীতে একই কেবিনে থাকা দম্পতির মধ্যে সীমিত মানব থেকে মানব সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে। তবে সামগ্রিক ঝুঁকি এখনো খুব কম বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষজ্ঞদের মতে বড় বড় জাহাজের কার্গোতে দীর্ঘদিনের জন্য খাবার মজুদ থাকে, সেখানে ইঁদুর বা রোডেন্ট জাতীয় প্রাণীরা বাসা বাঁধে এবং ভাইরাস ছড়ায়। শুরুতে হান্টা ভাইরাসের উপসর্গ অনেকটা ফ্লুর মতো, জ্বর, ক্লান্তি, মাথা ব্যথা ও শরীর ব্যথা। হান্টা ভাইরাস থেকে মূলত দুটি গুরুতর রোগ হতে পারে: হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম ও হেমোরেজিক ফিভার উইথ রিনাল সিনড্রোম। HPS এর ক্ষেত্রে শুরুতে জ্বর, ক্লান্তি ও পেশিতে ব্যথা দেখা দেয়, পরে মাথা ব্যথা, ঝিমুনি, কাঁপুনি ও পেটের সমস্যা হয়। শ্বাসকষ্ট শুরু হলে মৃত্যু ঝুঁকি প্রায় 38% পর্যন্ত হতে পারে। অন্যদিকে HFRS আরও গুরুতর, যা কিডনিকে আক্রান্ত করে এবং রক্তচাপ কমে যাওয়া, অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও হঠাৎ কিডনি অচল হওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে। বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় 1,50,000 মানুষ HFRS এ আক্রান্ত হন, যার বেশিরভাগই ইউরোপ ও এশিয়ায়। আক্রান্তের অর্ধেকের বেশি চীনে শনাক্ত হয়। যুক্তরাষ্ট্রে 1993 থেকে 2023 সাল পর্যন্ত মোট 890 জন হান্টা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হান্টা ভাইরাসের এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন নেই। এ রোগের চিকিৎসায় অক্সিজেন সাপোর্ট, ভেন্টিলেশন ও পর্যাপ্ত তরল দেয়া হয়। তবে করোনা ভাইরাসের মতো মহামারী আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এই ভাইরাস সবচেয়ে বেশি হৃদযন্ত্র ও ফুসফুসের ক্ষতি করে। এই ভাইরাস একবার শরীরে ঢুকে গেলে এটি রক্ত প্রবাহে দ্রুত বংশবৃদ্ধি করে। তবে এটি সবচেয়ে বেশি আক্রমণ করে হৃদযন্ত্র ও ফুসফুসকে। কারণ হান্টা ভাইরাসে আক্রান্তদের ক্ষেত্রে সাধারণত নিউমোনিয়ার মতো অবস্থা তৈরি হয়, যেখানে ফুসফুসে দ্রুত তরল জমে যায়। আক্রান্ত প্রমথতরীটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে আগে অসুস্থ যাত্রীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তাদের মহামারী বিশেষজ্ঞরা জাহাজটি পরিদর্শন করবেন, যাতে যাত্রীদের স্বাস্থ্য পরিস্থিতি, নতুন কোনো উপসর্গ আছে কিনা এবং ঝুঁকিপূর্ণ সংস্পর্শ নির্ধারণ করা যায়। এই মূল্যায়নের উপর ভিত্তি করে পরবর্তী প্রত্যাবাসন ও জাহাজের রুট নির্ধারণ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড দীর্ঘ হওয়ায় পরিস্থিতি অনুযায়ী যাত্রী ও ক্রুকে সর্বোচ্চ 8 সপ্তাহ পর্যন্ত জাহাজে থাকতে হতে পারে। এ নিয়ে আটকে থাকা 150 জন যাত্রীর মধ্যে বাড়ছে উদ্বেগ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় আমিরাতে ব্যাংকিং সেবায় আধুনিকায়ন সহজ শর্তে প্রবাসীদের ক্ষুদ্র ঋণ বিতরণের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দুবাইয়ে জনতা ব্যাংকের গ্রাহক সমাবেশে এসব বিষয় তুলে ধরা হয়। ব্যাংকটির দুবাই শাখার জেনারেল ম্যানেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমিরাতে জনতা ব্যাংকের সিইও মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রবাসী ব্যবসায়ী, সাংবাদিক সহ আরও অনেকে। বক্তারা রেমিটেন্স পাঠানোর গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আমিরাতে ব্যাংকটির 4টি শাখার দ্রুত আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপ করেন। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে পুরো দল নিয়ে অনুশীলন করছে বাংলাদেশ। পেশোয়ার জালমির জার্সিতে PSL চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে অনুশীলনে যোগ দিয়েছেন গতি তারকা নাহিদ রানা। প্রথমবার সুযোগ পাওয়া অমিত হাসান উচ্ছ্বসিত প্রিয় ক্রিকেটার মুশফিকের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে পেরে দলের প্রয়োজনে খেলতে চান সেরা ক্রিকেট। এদিন অনুশীলন করেছে পাকিস্তান। দলের সঙ্গে যোগ দিয়েছেন ব্যাটার বাবর আজম।
সাদা বলের ব্যর্থতা সফলতা ভুলে লাল বলে মনোযোগ টাইগারদের। প্রথম দিন ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। পেশোয়ার জালমিকে চ্যাম্পিয়ন করে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন পেসার নাহিদ রানা। এদিন পুরো দলকে একসঙ্গে পেল টিম ম্যানেজমেন্ট। হোম অফ ক্রিকেটে ওয়ার্ম আপ পর্ব সেরে নেন লিটন, শান্ত, মিরাজরা। এরপর ইনডোরে শুরু মূল অনুশীলন। আলাদা নজর ছিল পিএসএল ফেরত নাহিদ রানার দিকে। ফাইনাল ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সিরিজের মাঝে পাকিস্তান যান টাইগার পেসার। শিরোপা নির্ধারণী ম্যাচে নিয়েছেন 2 উইকেট। দল হয়েছে চ্যাম্পিয়ন। দেশে ফিরেই ব্যস্ততা শুরু সাদা পোশাকে। যদিও এদিন বল করেননি, সময় কাটিয়েছেন ব্যাট হাতে। তবে ব্যাট হাতে নেটে লম্বা সময় কাটিয়েছেন লিটন, মুশফিক, মুমিনুল, নাজমুল, শান্তরা। মেহেদী হাসান, মিরাজ, নাইম হাসান, তাইজুলদের স্পিনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ব্যাটাররা। স্কোয়াডের 2 নতুন সদস্য তানজিদ তামিম আর অমিত হাসান অপেক্ষায় অভিষেকের। মিরপুরে যদিও তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে নেটে ঠিকই কাজটা সেরে রেখেছেন 2 ব্যাটার। লম্বা সময় দেখা গেল ব্যাটিং অনুশীলনে অমিত উচ্ছ্বসিত প্রিয় ক্রিকেটারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে পেরে। আমি ছোটবেলা থেকেই মুশফিক ভাইকে ফলো করি। অন্যান্য সময় ড্রেসিং রুম শেয়ার করেছি, কিন্তু ন্যাশনাল টিমের ড্রেসিং রুমটা একটু ডিফারেন্ট, যেটা মানে একটু অন্যরকম ভালো লাগে। ইন্ডিভিজুয়াল আমার কোনো লক্ষ্য নাই, চেষ্টা থাকবে দলের প্রয়োজনীয় যতটুকু কন্ট্রিবিউশন করা যায়। চলমান টেস্ট সাইকেলে টাইগারদের দ্বিতীয় সিরিজ। প্রথমটায় লঙ্কা একটা ম্যাচ ড্র করলেও পরের ম্যাচ হেরেছিল ইনিংস ব্যবধানে। এই সিরিজটা যেহেতু ঘরের মাটিতে, তাই টাইগাররাও মুখিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিতে। লম্বা সময় পর সাদা পোশাকে ফিরছেন তাসকিন, শরীফুলরা। পেস ইউনিটে আরও আছেন এবাদত, নাহিদ রানা। উইকেটটা কেমন হতে পারে সেটা নিয়েই হয়তো হোম অফ ক্রিকেটে লম্বা আলোচনায় ফিল সিমন্স, শান্ত, আশরাফুল, হাবিবুল বাশার। এদিন অনুশীলন করেছে পাকিস্তানও। একাডেমি মাঠে শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, দানিয়েলরা বোলিং অনুশীলন করেন। রিজওয়ান, সাইম আইয়ুব, শান মাসুদ, সালমান আগারা ঝালিয়ে নিয়েছেন ব্যাটিংটা। পিএসএল চ্যাম্পিয়ন করে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাবর আজমও। একাডেমি মাঠে স্পিন বোলারদের বিরুদ্ধে ব্যাট করেন লম্বা সময়। জাতীয় দল, বিপিএল মিলিয়ে বাংলাদেশে এসেছেন বহুবার, তাই কন্ডিশনটা ভালোভাবে জানা তার। তাই কিনা স্পিন বোলারদের বিরুদ্ধে ব্যাটিংটা বেশি করলেন। বাংলাদেশও পাকিস্তানের টপ অর্ডার বিবেচনায় বাড়তি স্পিনার রেখেছে স্কোয়াডে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিপিএল শেষ হওয়ার এতদিন পরেও সিলেট টাইটান্সের কাছ থেকে নাকি চুক্তির পুরো অর্থ বুঝে পাননি নাসুম আহমেদ। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ অস্বীকার করলেও এই স্পিনারের দাবি এখনও 35 লক্ষ টাকা বাকি রয়েছে তার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইটান্সের কড়া সমালোচনা করেন নাসুম। বিপিএলের মাঠ মাতানো নাসুম আহমেদ এবার আলোচনায় মাঠের বাইরের এক ইস্যু নিয়ে। বল হাতে 12 ম্যাচে 18 উইকেট নিয়ে তালিকার ওপরের দিকে থাকলেও নাসুমের পারিশ্রমিক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, ধোঁয়াশা। জানা যায় সিলেট টাইটান্সের হয়ে খেলা স্পিনারের 35 লাখ টাকা পারিশ্রমিক রয়ে গেছে বকেয়া। অবশ্য এই দাবি অস্বীকার করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। তাদের দাবি, নাসুমের করা অভিযোগের কোনো ভিত্তি নেই। বিসিবির কাছে নাসুমের চুক্তির পুরো 35 লাখ টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। এমনকি নাসুমের অনুরোধেই নাকি এই অর্থ ব্যাংকের বদলে সরাসরি নগদে পরিশোধ করা হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজির এই দাবিকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন নাসুম আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি পাল্টা দাবি করেন, সিলেট টাইটান্স তাকে 35 লাখ টাকা দিলেও চুক্তির আরও 35 লাখ টাকা এখনও বকেয়া রয়ে গেছে। প্রমাণ হিসেবে তিনি হোয়াটসঅ্যাপে পাঠানো একটি চুক্তিনামা সামনে এনেছেন, যেখানে তার মোট পারিশ্রমিক 70 লাখ টাকা উল্লেখ করা হয়েছে বলেও জানান। ক্ষোভ প্রকাশ করে নাসুম মালিকপক্ষের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বাকি 35 লাখ টাকা কি তারা দেবেন, নাকি মৃত্যুর পর 40 সময় দেবেন? সিলেট টাইটান্সের মালিক মাহিদুল ইসলাম সামির কড়া সমালোচনাও করেন তিনি। তার দাবি, বিপিএল শেষ হওয়ার প্রায় 3 মাস পার হয়ে গেলেও সরাসরি চুক্তির সেই বড় অঙ্কের টাকা এখনও তার হাতে পৌঁছায়নি। নাসুম আরও জানান, তার কাছে ফ্র্যাঞ্চাইজির দেয়া চেক থাকলেও তা বাউন্স করায় টাকা তুলতে পারছেন না। পারিশ্রমিক নিয়ে মাঠের বাইরের এই দ্বন্দ্বে এক পক্ষ যখন বলছে সব মিটে গেছে, অন্য পক্ষ তখন বলছে অর্ধেক পাওনা বাকি। ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারের এই মুখোমুখি অবস্থান এখন বিপিএল এর স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আবারও ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বাড়ার প্রমাণ পেল বাফুফে।
এবার বাংলাদেশের সঙ্গে খেলার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ লিথুয়ানিয়া। এছাড়াও জুইনন্ডুতে ফিফা ফ্রেন্ডলি খেলতে বাফুফেকে আমন্ত্রণ জানিয়েছে ফিলিপিন্স এবং গ্রানাডা। প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে নিলেও পাকা কথা দেয়নি বাফুফে। নতুন কোচ নিয়োগের পর তার পরিকল্পনা অনুযায়ী প্রতিপক্ষ চূড়ান্ত করবে ফুটবল ফেডারেশন। আমি একটু অবাক হয়েছি, বিকজ আমরা বলার আগে কিন্তু লিথুয়ানিয়ার সভাপতি আমার সভাপতিকে ইনভাইট করেন। হঠাৎ দেশের ফুটবলের এমন আচমকা মূল্য বৃদ্ধিতে অবাক ফেডারেশনও। একটা সময় ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য বহু দেশে চিঠি পাঠিয়েও কোনো জবাবই পেত না বাফুফে। সেখানে এখন ফিফা কংগ্রেসের মতো গুরুত্বপূর্ণ সম্মেলনে সময় বের করে বাংলাদেশকেই খুঁজে নেয় বিভিন্ন কনফেডারেশনের ফুটবল অ্যাসোসিয়েশনগুলো। সদ্য সমাপ্ত ফিফা কংগ্রেসে গিয়ে অন্তত 12 থেকে 14টি দেশের সঙ্গে বাফুফে সভাপতির কথা হয়েছে সরাসরি, যাদের প্রত্যেকেই আগ্রহ প্রকাশ করেছে কোনো না কোনোভাবে বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হতে। এদের মধ্যে সবচেয়ে চমকপ্রদ প্রস্তাব দিয়েছে নিয়মিত ইউরো বাছাই খেলা দেশ লিথুয়ানিয়া। আসছে নভেম্বর উইন্ডোতে বাংলাদেশকে তারা চায় প্রতিপক্ষ হিসেবে। লিথুয়ানিয়া ইনফ্যাক্ট আমাদেরকে নভেম্বর উইন্ডোতে ইনভাইট করেছে ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য, লিথুয়ানিয়াতে একটি ম্যাচের জন্য। তো আমরা তো অন দ্য স্পট ইয়েস নো কিছু বলিনি, আমরা ওয়েলকাম করি, বিকজ দ্যাট উইল বি দ্য সেকেন্ড ইউরোপিয়ান কান্ট্রি। এবং সাধারণত আমরা ইউরোপিয়ান দেশগুলিকে চেস করে ওদের সময় পাই না। সেখানে লিথুয়ানিয়া যে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, এটা দিস ওয়াজ এ ফ্যান্টাস্টিক থিং। জুন উইন্ডোতে সান মারিনোর বিপক্ষে ম্যাচ আগেই চূড়ান্ত করে রেখেছে বাফুফে। নতুন করে এসেছে ফিলিপিন্স ও গ্রানাডার নাম, তবে কাউকেই পাকা কথা দেয়নি ফেডারেশন। কদিনের মধ্যেই নতুন কোচ পাবে হামজা জামালরা, তার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চায় বাফুফে। এই অপরচুনিটি আমরা মিস করতে চাবো না, যে যদি কোনো কারণে উনি নভেম্বরে খেলতে না চান, পরে কখন খেলতে পারবো সেটা আমরা সাথে সাথে কথা বলে ফেলবো। বিকজ আই ফুলি এগ্রি উইথ ইউ, লিথুয়ানিয়ার মতো দেশ যে রেগুলার ইউরো বাছাই খেলছে এবং ইন্টারন্যাশনাল ফুটবলে তাদের প্রেজেন্স খুব স্ট্রং, এই ধরনের দেশের সাথে খেলার চান্স আমরা কখনোই মিস করবো না ইনশাল্লাহ। গেল বছরটা দারুণ কাটিয়েছে বাংলাদেশের ফুটবল। হামজা সমিতের পাশাপাশি বাফুফের স্কাউটিংয়ে আছে আরও কিছু মানসম্মত ফুটবলার। সব মিলিয়ে দেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বাড়ায় বিশ্বের বিভিন্ন দেশ আগ্রহ দেখাচ্ছে বলে মত বাফুফের। লাস্ট ইয়ার ওয়াজ দ্য ফ্যান্টাস্টিক ইয়ার ফর বাংলাদেশ ফুটবল। সমগ্র বিশ্বের ম্যাপে কিন্তু এটা নোটিস হয়েছে যে বাংলাদেশের এগেইন ফুল হাউস অডিয়েন্স হয়েছে। বাংলাদেশ যখন ইন্ডিয়া গিয়েছে, সিঙ্গাপুর গিয়েছে, হংকং গিয়েছে, সেখানেও ফুল হাউস হয়েছে। সো এই জিনিসগুলি তো ফুটবল ওয়ার্ল্ডে খুব অ্যাপ্রিসিয়েট হয়। সো এটাকে মাথায় রেখে হয়তো বা লিথুয়ানিয়া আমাদেরকে বলেছেন, ইনভাইট করেছেন। শুধু পুরুষ ফুটবল নয়, ফিফা এবং এএফসি কংগ্রেসে বেশ কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের নারী ফুটবল নিয়েও। তারপরে ফিউচারের এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপ 2026 ফুটবল মহাযজ্ঞের আর মাত্র বাকি কয়েকটি ধাপ। গ্রেটেস্ট শো অন আর্থকে সামনে রেখে উত্তর আমেরিকা এখন ফুটবল উন্মাদনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তবে মাঠের লড়াই শুরুর আগে পর্দার আড়ালে শুরু অন্যরকম এক প্রস্তুতি। ফুটবলারদের ফিটনেস ট্রেনিং আর টেকনিক্যাল প্ল্যানিংয়ের জন্য নিজ নিজ ট্রেনিং বেস ঠিক করে দিয়েছে দলগুলো। চলুন জেনে আসি আর্জেন্টিনা, ইংল্যান্ড, নেদারল্যান্ডস বা স্বাগতিক আমেরিকার মতো দলগুলো এবারের আসরে কোথায় আস্তানা গড়ে এসেছে এবং কেন। শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা এবার আস্তানা গাড়বে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে। স্পোর্টিং কেসির $75 মিলিয়ন অত্যাধুনিক ট্রেনিং সেন্টারে প্রস্তুতি নেবে আলবেসিলেস্তারা। 5টি পূর্ণাঙ্গ ফুটবল পিচ আর স্পোর্টস পারফরমেন্স ল্যাব, সব মিলিয়ে এখানে আছে ফুটবল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবস্থা। 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। কানসাস সিটিকে বেছে নেওয়ার মূল কারণই হলো এখানকার লজিস্টিক সুবিধা। আবহাওয়া এবং যাতায়াতের কথা মাথায় রেখেই কোচ লিওনেল স্ক্যালোনি এই ভেন্যুকে প্রধান কার্যালয় বানিয়েছেন। এখানে রয়েছে একটি 2 স্টোরি কোচিং প্যাভিলিয়ন, যেখানে বসে কাটাছাড়া করা হবে প্রতিপক্ষের রণকৌশল। এছাড়া লিওনেল মেসির জন্য জায়গাটা অনেকটা হোম গ্রাউন্ডের মতো, তাই তার স্বস্তিকেও মাথায় রাখতে হয়েছে আকাশী নীলদের। স্বাগতিক যুক্তরাষ্ট্র ঘরের মাঠে কোনো ঝুঁকি নিতে চায়নি, তাই তারা বেছে নিয়েছে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির আরভাইনকে। 1300 একরের বিশাল এই চত্বরটি সমুদ্র সৈকত থেকে মাত্র 10 মাইল দূরে। 5000 সিটের স্টেডিয়াম আর বাস্কেটবল কোর্ট মিলিয়ে ফুটবলারদের মানসিক সতেজতার জন্য এটি একটা আদর্শ জায়গা। অন্যদিকে অরেঞ্জ আর্মিরা চমক দেখিয়েছে মিসৌরির রিভারসাইডকে বেছে নিয়ে। $20 মিলিয়ন কেসি কারেন্ট ট্রেনিং ফ্যাসিলিটিটি মূলত নারী ফুটবলারদের জন্য তৈরি বিশ্বের প্রথম ডেডিকেটেড সেন্টার। এর রিকভারি রিসোর্স এবং আধুনিক ওয়েটিং রুম কোচ রোনাল্ড কোমেনের দলের কন্ডিশনিং এর বিশেষ ভূমিকা রাখবে।
1966 সালের পর দীর্ঘ বিশ্বকাপ ট্রফি খরা কাটাতে মরিয়া ইংল্যান্ড। থমাস টুখেলের অধীনে থ্রি লায়ন্সদের বেস ক্যাম্প ক্যানসাস সিটির সফট সকার ভিলেজ। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া এবং ঘানার মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করতে ডালাস এবং ক্যানসাসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই এই পরিকল্পনা। মে মাসের শেষ ভাগ থেকে এখানে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। হাই প্রোফাইল অ্যাথলিটদের জন্য এখানে রয়েছে প্রাইভেট রিকভারি জোন এবং ক্লোজ ডোর প্র্যাকটিস গ্রাউন্ড। এক একটি ট্রেনিং বেস যেন এক একটা ছোট দুর্গ, যেখানে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিশে আছে নিখুঁত পরিকল্পনা। কেউ বেছে নিয়েছে প্রশান্ত মহাসাগরের পার, আর কেউ বা ক্যানসাসের শান্ত পরিবেশ। তবে শেষ পর্যন্ত কোন ক্যাম্পের প্রস্তুতি মাঠে গোল হয়ে ধরা দেয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। নতুন করে স্পোর্টসে মার্শাল আর্ট ইভেন্টে অংশ নিয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছে চাঁদপুরের কিশোর কিশোরীরা। এর মধ্যে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় অংশ নিয়ে চট্টগ্রাম বিভাগে যাচ্ছেন তারা। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম বিরল। দেশব্যাপী চলছে নতুন করে স্পোর্টস। মোট 8টি খেলা নিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে এই ক্রীড়াযজ্ঞ, যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের অ্যাথলেটিকরাও সুযোগ পাচ্ছেন নিজেদের প্রতিভা দেখানোর। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের বড় বড় শহরে মার্শাল আর্ট বেশ পরিচিত। তবে মফস্বল শহরগুলোতে এর প্রচলন খুব একটা দেখা যায় না। তবে এবার ইলিশের বাড়ি চাঁদপুরে কিশোর কিশোরীরা নতুন করে স্পোর্টসে মার্শাল আর্টে অংশ নিয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে। শুধু প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য নয়, শারীরিক বিকাশ এবং নিজেদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট অপরিহার্য। একটা মেয়ে হিসেবে এই বর্তমান যুগে যখন রাস্তায় বের হইতেছেন, মানে আমাদের ভয় লাগে, বাট আমি যখন দেখতেছি ইদানিং 2 মাস ধরে আমি কারাটে করতেছি, সো আমি যখন রাস্তায় বের হই যে কনফিডেন্সটা আসে আমার, আই এম ব্লেসড। আমাদের অনেক ভালো লাগছে যেহেতু আমরা নতুন করে স্পোর্টসের প্লেয়ার হিসেবে এসেছি। আমি নিজেকে খুব গর্বিত মনে করি যে আমি মার্শাল আর্টের মধ্যে এখানে এসেছি। এদিকে চাঁদপুরে কিভাবে মার্শাল আর্ট জায়গা করে দিয়েছে তা জানালেন প্রশিক্ষকরা। সংগঠকরা জানান, নতুন করে স্পোর্টসের কারণে বিভাগ এবং জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে চাঁদপুরের দল। অনেক ভালো ভালো প্লেয়ার আছে আমাদের এখানে, প্রায় 80-90 জন প্লেয়ার আছে এখানে। আজকে যারা খেলছে সব ছোটরা খেলছে, ওরা ভালো করেছে। 3-4 জন অবশ্যই ফাইনালে গেছে। নতুন করে স্পোর্টস যে উদ্যোগ নিয়েছে, এটা আমি মনে করি যে সারা দেশে এই মার্শাল আর্ট বাচ্চাদের শেখানো উচিত তাদের সেলফ ডিপেন্ডের জন্য। জেলা পর্যায়ে 14 জন প্রতিযোগীর মধ্যে কারাতে 3 জন, জুডোতে 2 জন এবং 1 জন করে উশু ও তাইকোয়ান্দো মিলিয়ে মোট 7 জন চট্টগ্রাম বিভাগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি আলো দেখার আশা পররাষ্ট্রমন্ত্রী। চীন সফরে মহাপরিকল্পনা নিয়ে হবে আলোচনা, ভারত থেকে পুষ্টির হলে ব্যবস্থা। হাম উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি খতিয়ে দেখবে সরকার। ফের ডুবছে হাওরের ধান, দিশেহারা কৃষক। চলতি মাসে নিম্নচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি, বড় ধরনের বন্যার সংখ্যা নেই বলছেন পানি উন্নয়ন। 22 দিন ধরে বন্ধ রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার স্টার্ন রিফাইনারি। সৌদি থেকে আনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েলবাহী জাহাজ এখন কুতুবদিয়ায়। 7 মে ফের চালুর আশা। এবং টাকা দিলেই নিশ্চিত চাকরি, সরকারি চাকরি। প্রক্সি পরীক্ষা ও ইলেকট্রিক ডিভাইসে প্রতারণার ফাঁদ। জনপ্রতি 5 থেকে 20 লাখ টাকার চুক্তি। মূল হোতাদের ধরতে মাঠে পুলিশ। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন আলিশ ইসলাম। ধন্যবাদ আলিফ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।